ভালোবাসার বাংলাদেশ, স্পন্সর্ড বাই ফিওনা। সবাইকে স্বাগত ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এক্সটেশন এক নেশন। যাব গুরুর কাছে এবং আমাদের আজকের অতিথির কাছে। আমি আর সময় নিচ্ছি না, সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। আমরা শুনতে চাই আপনার জীবনের কথা, একদম প্রাণ খুলে কথা বলুন। আপনি তো জানেনই যে আমাদের এই ভালোবাসার বাংলাদেশ ফিওনা প্রেজেন্টস এই লাভ গুরুর প্রোগ্রামে সবাই তার জীবনের কথা প্রাণ খুলে বলে, যেখানে কোনো রকমের সত্যের ব্যত্যয় ঘটে না। শুনি আপনার জীবনের কথা, এবং তার আগে ছোট করে আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অর্থী। আজকে এসেছি আমার জীবনের কিছু গল্প আপনাদের সবার কাছে শেয়ার করতে, যার মাধ্যমে আমি মনে করি যে আমি যে ভুলটা করেছি যাতে অন্য কেউ সেই ভুলটা না করে। অনেক দূর থেকে আসছি। দূর থেকে বলতে কোথা থেকে? একটু দূর থেকে আসছি। মানে অ্যাটলিস্ট বলতে পারবেন যে কত ঘন্টা সময় লাগে যেখান থেকে আসছেন ওখান থেকে? 7-8 ঘন্টা। তার মানে কি প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য শুধু আসা আপনার? হ্যাঁ, শুধু এই 8 ঘন্টা জার্নি করে? জি। জানি না যে আপনার এই কমিউনিকেশন কতটুকু আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে, বাট এটা অনেক বড় এফোর্ট যে 8 ঘন্টা জার্নি করে একজন আপনি যিনি আমাদের প্রোগ্রামে আজ উপস্থিত হয়েছেন। শুনি আপনার কথা। আমি যাকে নিয়ে আর কি যে গল্পটা আজকে বলবো, তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয় ফেসবুকে তার সাথে আমার পরিচয় হয়। যখন ফার্স্ট আমার পরিচয় হয় তখন মানে তাকে চিনতাম না, জানতাম না। হঠাৎ করে মানে যখন মেসেজ দিত সেরকমের আমি রেসপন্স করতাম না, কিন্তু একটা সময় দেখা গেছে যে সে মেসেজ দিত মানে দুষ্টমি করে হিন্দিতে লিখতো, তো আমি আবার হিন্দিতে রিপ্লাই করতাম যাতে করে তার আসলে ভালো লাগতো। আর সেও বুঝেন, রাইট? কি নাম আপনার? অর্থী। হিন্দি তাহলে ভালো বুঝেন, রাইট? না, অল্প আর কি। সে হিন্দি বলতো, সাথে আমি রিপ্লাই দিতাম, আমি হিন্দি বলতাম। এজন্য সে বেশি ইমপ্রেস হয়ে গেছে যে তার সাথে সেম ভাবে কথা বলতেছি, একটু অবাক হলো। তারপর সে আবার অন্যরকম করে কথা বললো, দেখলো আমি সেভাবে রিপ্লাই দিলাম। ওকে, আপনার জন্য কোয়েশ্চেন। खंजर से करो बात ना तलवार से पूछो, मैं कत्ल हुआ कैसे मेरे यार से पूछो। मीनिंग बोलें। थोड़ा थोड़ा आती है मुझे, ज्यादा नहीं। मीनिंग नहीं आती है, राइट? ओके, তারপরে হচ্ছে কি তার সাথে এইভাবে আমার পরিচয় হওয়ার পরে আস্তে আস্তে কথা বলতে বলতে, তো আমার একটা ফ্যামিলি একটু সমস্যা ছিল তখন, বাবা মারা যাওয়ার পরে। তো সেই সমস্যাটার কারণে একটু আমি ছিলাম। তারপরে আমার অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য কিছু অসুস্থ ছিলাম। এজন্য আর কি ফেসবুকে বেশি আসতাম না বা হতো না। কিন্তু একটা সময় দেখা গেছে কি মানে সেই বিষয়টা নিয়ে মন খারাপ থাকলে কারো মেসেজে রিপ্লাই করতাম না, কিন্তু সে একদিন জিজ্ঞেস করলো যে আপনার কি হয়, মাঝে মাঝে মেসেজ করেন? বা আমি আবার বললাম কি আমি এরকমেরই। তারপরে এরকমের বলতে বলতে সে একদিন কথায় কথায় বলে কি আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো করার পরে আমি সুইসাইড করব। তারপর আমি বললাম এমন কি কাজ আছে আপনার যে সেই কাজগুলো করার জন্য মানে করে তারপরে সুইসাইড করবেন? আচ্ছা বলেন, সেই কাজগুলো আমি করে দিব না। আগে সুইসাইড করেন, ব্যাপারটা এরকম? কাজগুলো আমি করে দেবো, কাজের জন্য ওয়েট করার দরকার না, আপনি এখনই চাইলে আত্মহত্যা করতে পারেন। হ্যাঁ, মানে আমি আর কি বলেছি এরকম ভাবে। না এরকম না, মানে তার থেকে আর কি শোনার জন্য এরকম কোশ্চেন করেছিলাম আর কি। তারপরে এরকম বলার পরে তার কিছুদিন পর সেম কথাটা আমিও তাকে বলি কি করতেছেন? আমি বললাম এই যে সুইসাইড করার ট্রাই করতেছি। তারপর বললাম আপনার কি হয়েছে? আমি বললাম না আমার কি হয়েছে, আপনি তো বললেন না সেটা। মেঘলা আপু, ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আমরা চাইলেই তাকে হলিউডের কোন দারুণ মুভিতে আমরা প্লেসমেন্ট করতেই পারি। প্রডিউসার কি বলতেছে আজকে? লুক ওয়াইজ। কি কারণে লুক ওয়াইজ? মানে ফার্স্ট এন্ড ফিউরিয়াস এর রকের পাশে কি মানিয়ে যেতে পারে বলছো? আর সেই জায়গাতে মেঘলা, অফকোর্স মেঘলা আমাদের খুব দারুণ একজন কালিক, বাট তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, এবং সে আমাদের সাথে খুব দারুণভাবে গর্বের সাথে এবং চমৎকারভাবে আমাদের প্রোগ্রামটাকে সামনে দিকে এনে যাচ্ছে। সেজন্য অফকোর্স পুরো টিমের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে থ্যাঙ্কস টু প্রিয়াঙ্কা, এত যত্ন করে
চরম গুরুত্বের সাথে প্রোগ্রামটাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য। ওকে, অর্থে হ্যাঁ, তারপরে কি হলো, আমার যে প্রবলেমটা ছিল আমি তার কাছে শেয়ার করলাম। আর শেয়ার করার পরে সে বলল হ্যাঁ বাস্তবিক মানে অনেক সমস্যা এই সমস্যাটা। তারপরে এটা বলার পরে মানে সে মানে আমি বলার জন্য সে একটু সুযোগ পেল, মানে তার একটু ভালো লাগলো যে তার গল্পটা যেন আমার কাছে বলে। তো তার কথাটাও সে আমাকে শেয়ার করলো। মানে যে সমস্যাগুলো নিয়ে সে ভুগতেছে, যেটা করেই সে সুইসাইড করবে, হ্যাঁ। সেই প্রবলেমগুলো শোনা হলো অর্থে, রাইট? হ্যাঁ, সেটা আমার কাছে শেয়ার করলো। শেয়ার করার পর আমি তাকে সাপোর্ট করলাম যে যে যাই বলুক আপনি আপনার মতো থাকেন। আপনি যাকে মানে সে একটা মানে ধর্ম মেয়ে বানিয়েছিল, সেটা নিয়ে কিছু সমস্যা হয়েছিল, মানে কি নিয়ে? ধর্ম মেয়ে বানিয়েছিল। আচ্ছা, ধর্ম মেয়ে। ওর বয়স কত? মানে মেয়ের বয়স একটু বেশি হয়ে যাওয়ার জন্য এই সমস্যা। ছেলের বয়স কত? 30। আর সে বানাইছিল ধর্ম মেয়ে। হ্যাঁ, মেয়ের বয়স কত? মেয়ে অনেক বড়, অনার্স মানে? সেকেন্ড ইয়ার পরে। তো বানাইতেও পারিস, কল্পনার তো একটা লিমিট থাকা উচিত। হ্যাঁ, এটা না, নিয়ে আমি বলতেছি, ফ্যামিলি নিয়ে হয় কি প্রবলেম অর্থে? হয়েছিল। না, আমি বলতেছি যে হয় কেমন অর্থে যে ভালোবেসে দুজন দুজনের সাথে আছে, রাইট? ওদের দোষ নাই, দারুণ জ্যোৎস্না, অদ্ভুত চমৎকার বাতাস, সামনে সমুদ্র, তখন গাছ পাতা লতা পাতা যা পায় সাক্ষী রেখে বিয়ে করে ফেলে, কারণ নো কন্ট্রোল এট দ্যাট না, মোমেন্ট, সেটা রাইট? হচ্ছে তার ভাইয়ের মেয়ে ছিল, তো আচ্ছা, ছোট থেকে সেই বাবা সেটাই, ডাকতো। ছোট এই থেকে বাবা কল্পনার একটা ডাকতো। লিমিট থাকা উচিত। ওকে, তারপর? হ্যাঁ, তার ভাইয়ের মেয়ে ছিল, ছোট থেকে বাবা ডাকতো। তারপর থেকে মানে সেও মানে মেয়ে বলতো, আর তার পরিবার এটা মেনে নিত না যে বড় একটা মেয়ে, তাকে কেন মেয়ে ডাকবে। তারপরে তার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও। এরপরে সেই ব্যাপারটা নিয়ে সে একটু ব্যথিত ছিল। আর এই ব্যথিত থাকার কারণে মানে সে বলছিল যে আমার মেয়েটাকে কেউ মেনে নিচ্ছে না, কিন্তু আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি। তারপরে আমি তাকে যখন একটু সাপোর্ট করলাম, সে একটু আমার প্রতি আগ্রহ হলো, যে যেহেতু আমি সাপোর্ট করলাম, যে আমি যেটা মনে করি যে যখন মানুষ কষ্টে থাকে তখন তার মাথার উপরে যে একটু হাত রাখে হালকা, তার উপরে নির্ভরশীল হয় অনেকটা। একটা সাপোর্টিং অ্যাটিটিউড। হ্যাঁ, তো সেজন্য সে আর কি আমার সাথে কথা বলতে খুবই আগ্রহী হয়েছে। জাস্ট আমরা প্রতিদিন কথা বলতাম, এভাবে একটা টাইমিং হয়ে যায়। যেমন সে জব আচ্ছা করতো। প্রিয়াঙ্কা, এরকম কি হয় যে যতটুকু তুমি দেখেছো তোমার জীবনে, যে অনেকে কি বিভিন্ন রকমের সম্পর্কে কথা বলে একটা সম্পর্ক একটা কন্ট্রোল করার চেষ্টা করে, এরকম দেখছো কখনো? যেমন লাইক তুমি তার বোনের মতো, বা তুমি তার অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে এরকম কি কখনো দেখছো? বা পেছনে কিন্তু তার ইন্টেনশন ডিফারেন্ট, এরকম কখনো চোখে পড়ছে? এরকম অনেক চোখে পড়েছে। মানে তোমার ক্ষেত্রে বলতেছি, চোখে পড়ছে কিনা? কারণ তোমাকে বলতেছি এই কারণে যে সরাসরি গার্লফ্রেন্ড বা সরাসরি ভালোবাসার কথা বললে রিজেক্টেড হওয়ার পসিবিলিটি থাকতেই পারে, তো একটু দূর দিয়ে গেল। এরকম কি হয়েছে কখনো তোমার সাথে? কখনো কি দেখছো? আমার মনে হয় এরকম প্রত্যেকটা মেয়ের সাথেই হয়। জানি না, বাট কখনো কি হয়েছে এরকম? এটা এই ইন্টেনশনটা কি ধরতে পারা যায় একটা মেয়ে হিসাবে? হ্যাঁ হ্যাঁ, মেয়েদের একটা আলাদা অবজারভেশন পাওয়ার আছে, রাইট? অবজারভেশন পাওয়ার আছে, একটা গাট ফিলিং আছে, সিক্স সেন্স কাজ করে, যেটাকে ওকে, আমরা মাইক্রোফোন এখানে না, মাইক্রোফোন ওখানে। হ্যাঁ, হ্যাঁ, একটা সেন্স কাজ করে, যেই সেন্সটা থেকে আসলে মেয়েরা না বুঝতে পারে তাকে কেউ পছন্দ করলে। এক্স্যাক্টলি। ও যে পছন্দেরটা নাম যাই দেখ না কেন, ওরা ধরতে পারে হ্যাঁ, যে ওর ধরতে ভেতরে পারে। অ্যাকচুয়ালি কি কাজ হ্যাঁ, করতেছে। এটা মানে আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আমার কাছে ওকে, মনে হয়। তখন তোমরা রিফিউজ করো কিভাবে? না এটা কিভাবে, নাকি ফ্লো নেবে যে যেভাবে চলতে থাকে? ডিপেন্ডস অন, অনেক সময় থাকে যে এরকম কেউ আসলে যাকে আসলে মানে আমরাও ফেস করতে চাই না, যে এই মানুষটাকে তার যে ইন্টেনশন বুঝতে পারছি, কিন্তু তাকে আসলে বলার কিছু নেই। অনেক সময় রুচি বোধ হয় না যে আচ্ছা, বলি, বা এটা জানি, মানে মনে বাট হয় ধরতে কি- পারো ভিতর। হ্যাঁ, মনে হয় কি যদি আমি এটা জানি, এটা আমি জানিয়ে বুঝি, দিই। জানিয়ে দেই, তাহলে মনে হয় যে সে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই জন্য মানে একটু দূরে রাখার জন্য, ইগনোর করার জন্য অনেক সময় ওরকমই প্রিটেন্ড করি যে বুঝতেছি না, বা কোন রকমের টেকনিক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, বাট বুঝতে সবাই পারে। বুঝতে সবাই পারে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে বুঝতে পারে, মেয়েদের এই ফিলিং গুলা খুবই স্ট্রং হয়। একদমই তাই, ভেরি গুড। অর্থী বলছিলে যে ওই যে মেয়ে বানিয়ে ফেলেছে, তারপর দেখলো যে মেয়ের বয়স অনেক বেশি, তাই তো? ও 30 বছর, আর যাকে মেয়ে বানাইছে সে অনার্স পড়ুয়া, তাই তো? হ্যাঁ। তারপর এটা নিয়ে আর কি বিরোধ ছিল, এই জন্য আর কি।
তো তার সাথে আমার একটা টাইমিং হয়ে যায় কথা বলার, যেমন সে যখন অফিস টাইম ফিরতো সন্ধ্যা না রাত 8:30 থেকে আমার সাথে 9টা পর্যন্ত কথা বলতো, মানে যতটা সে বাইরে থাকতো বাঁচে থাকাকালীন অবস্থায়। তো এটা আমি কিছু কিছু কমেন্টস এর মধ্যে নিয়ে নেবো, হ্যাঁ অর্থী, মাইন্ড করো না। অলরেডি একজন লিখেছেন, জাহিদ লিখেছেন, আপু তোমাকে তুমি এত সুইট কেন? ইজ অফকোর্স সুইট। গুরু মুড আজ দেখি অন্যরকম কিরকম সেটার ব্যাখ্যা জানতে চাই। মাহমেদ লিখেছেন, আফতাব লিখেছেন, গুরু আপনাকে খুঁজেছি অনেক পাইনি। গুরু আপনি কি কুমিল্লা থেকে চলে গেছেন? গাজী নাদিম আহমেদ লিখেছেন, এখনো আছি ওখান থেকে আসি। প্রিয়াঙ্কা আপু অসম্ভব সুন্দর লিখেছেন। প্রদীপ কুমার পল, গুরু আপনাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দরীদের পাশে থাকলে সুন্দর তো টুকটাক লাগবেই, আর এটা একটু ম্যানেজ করার জন্য যে লিখতেছে সেও আমি বুঝি। আর গুরু নাদিম আহমদ লিখেছে, গুরু আপনাকে অনেক খুঁজেছি পাইনি, হাজার পাইছো তো এখন। এবং গুরু নাদিম লিখতেই থাকছে, আর লিখো না, আমি তো অলরেডি অ্যান্সার করেছি। আমি যে আপনার পছন্দ করে আপনি কি জানেন লিখেছেন জুবাইর আহমেদ। এটাকে আমাকে না প্রিয়াঙ্কাকে না জুয়েলকে আমি ঠিক বুঝতে পারতেছি না। ভালোবাসা বাংলাদেশ আমার অনেক ভালো লাগে। গুরুজি লিখেছেন রাখাল রাজা, 2014-তে শুনেছি আর আজ শুনছি, তাও মাঝে কেন 7 বছর ছিলেন না? ইনফ্যাক্ট আমরাও তো ছিলাম না। আপুকে অনেক সুন্দর লাগছে, অফকোর্স তাকে অনেক সুন্দর দেখায় সবসময়। গল্পের আগা মাথা নাই, খুলে বলো আপু। ওকে, আমরা আগা পাইছি, মাথার দিকে যাওয়ার চেষ্টা করছি। অর্থে বলছিলে যে তোমার সেই ফেসবুক মাধ্যমেই তো তা কমিউনিকেশন, সেই ফ্রেন্ডের কথা, তার কথাই বলছিলাম। তারপরে হলো কি, তার সাথে যে একটা টাইমিংটা হলো কথা বলার, দেন আমি আসলে সব সময় আর কি অনলাইন থাকতাম না। তারপর একদিন বলে দিল যে আমি তো এই টাইমে অনলাইন থাকি, আপনি কেন আসেন না? তো তারপর আমি বুঝতে পারলাম যে সে হয়তো আমার জন্যই প্রতিদিন 7:30টায় 8:30টায় এরকমের এফবিতে আসে। তারপর থেকে আমিও আসতাম, আর যদি আমি না আসতাম সে মানে ইনি একটু মানে কথা বলতো যে মানে আসলেন না, ঠিক আছে আপনার কথা বলার দরকার নেই, এই টাইপের কিছু কথা বলতো, অভিমান টাইপ। হ্যাঁ। তারপরে হলো কি, আমাকে একদিন বললো যে একদিন সকালে উঠে দেখি তার মেসেজ সকালে দিল, কারণ তখন সে অফিস যাচ্ছিল। সে বলল যে এই টাইমে তো অ্যাক্টিভ থাকতে পারেন, এই টাইমে তো আপনিটা অফিসে যায়। তো এটা শুনে তারপরে আমি মানে তাকে তার ভাইবার ইউজ করতো, অফিসিয়াল যে তার ভাইবার ইউজ করলো। আমি সেটা বললো যে আমি তো ভাইবার ইউজ করি, ভাইবার অ্যাপসটা যদি নামিয়ে নেন তাহলে আপনার সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। তারপরে আমি ভাইবারটা নিলাম, ভাইবারটা নামিয়ে নেওয়ার পরে তার সাথে টুকিটাক কথা হতো। তারপর থেকে কথা বলার আরেকটু রুটিন বেড়ে গেল, সেটা হচ্ছে ওই যে সকাল 7টার সময় সে অফিস টাইম যেত, তখনও আবার কথা বলতাম। তো সকালে উঠে তার সাথে ওই 7টা থেকে 7:40 পর্যন্ত তার সাথে আমার রেগুলারলি কথা হতো। এবং সে যখন খাইতো মানে লাঞ্চ টাইম, তখনও সে আমাকে খাওয়ার শেষে ফোন দিত, 2-1 মিনিটের জন্য হলেও ফোন দিত। প্রতিদিন এরকম একটা রুটিন হয়ে যায় যে এই টাইম যাই হোক না কেন তার কল আসতোই। তারপরে একদিন কি হলো, মানে আমাকে মজা করে বলতেছে যে প্রতিদিন না আমি খাবার পরে বাড়িতে কল দিতাম, কিন্তু আজকে যখন আমি এইদিকে তোমার কাছে কল করেছি, তখন আসলে তার সাথে যে একটা হয় না যে প্রপোজ করে মানে এরকম কিছু না, জাস্ট কথা থেকে মানে কথার ভিতরে আর কি হয়ে গেছি। কিন্তু কখনো রিসেন্টলি মানে যেটা হয় যে সরাসরি প্রপোজ করা হয় বা এরকমের কিছু থাকে, কথার মধ্যে কি হয়ে গেছে, মানে কথা বলতে বলতে তার সাথে একটা হয়ে গেছে যে প্রতিদিন রুটিন হয়ে গেছে যে প্রতিদিন এই টাইমে কথা বলতে হবে, এরকম একটা প্রপোজ টাইপ একটা ঘটনা ঘটে গেছে বলছিল। কি হয়েছিল? না, প্রপোজ বলতে যে তার সাথে আমার প্রপোজ মানে সে আমাকে কখনো প্রপোজ করেনি। কিন্তু কথা বলতে বলতে যখন প্রতিদিন আমরা টাইমিংটা করতাম, ফলো করতাম, টাইম কথা বলতাম, তখন সে আমাকে বলছে যে সে বিয়ে করতে চায়। তার এই বিয়ে কথাটা শুনে আমি ভাবলাম যে আজকাল যে ছেলেরা তারা মানে রিলেশন করতে চায় এটা শুনেছি, কিন্তু সরাসরি আমি বিয়ের জন্য কম ছেলেদেরই দেখেছি, কারণ ম্যাক্সিমাম ছেলেরাই বলে রিলেশনের কথা, বিয়ের কথাও বলে না। কিন্তু সে আমাকে সরাসরি বললো কি আমি ওইদিকে আসবো, এসে আমি বিয়ে করব, বিয়ে করে আমি নিয়ে আসবো, এরকম কিছু আমাকে কমিটমেন্ট করলো। তারপরে যেটা হলো ওটাকে আমি পাত্তা দিলাম না, আমি ভাবলাম এটা এমনি আর কি। তারপরে কি হলো,
তার সাথে আমার এইভাবে রেগুলারলি কথা হতে লাগলো। তো একদিন দুপুরে সে আমাকে বললো যে আমি প্রতিদিন মাকে ফোন দিতাম, কিন্তু আজকে এইদিকে ফোন দেওয়াতে মা অনেক রেগে গেছে। মানে সে আমাকে বললো যে কলটা আর এদিকে আসে না, ওই দিকেই যায়, কলটা জানো ঠিক আছে এইদিকে আর না আসে, এখন থেকে আমি আর তোমাকে কল দিব না, আমি আসলে আগে আমার মাকে কল দিব তারপর। আমি বললাম ঠিক আছে, তাহলে এটা তো আপনারই ভুল ছিল, মাকে কল দিন না কেন, তাকে কল দিয়ে তারপর আমাকে কল দিয়েন। হ্যাঁ, তারপরে এটাই হলো কথা। তারপরে এরকমের আমাদের কন্টিনিউ কথা চলতে থাকে। একটা পর্যায়ে আমি ফ্যামিলিকে বলার পরে ফ্যামিলি বলে যে না, এত দূরে হবে না, তার বাসা, তারপরে সে কেমন সেটা কি তুমি জানো, আর তুমি না জেনে না বুঝে কথা বলো, এটা ঠিক না। তারপরে এটা বলার পরে কত দূরে হবে না, লোকে কিন্তু ভাবতেছে চাঁদের দেশে মনে হয় তোমার ডিস্টেন্সটা অনেক দূরে ছিল, যেমন তাদের এলাকার নাম বললে লোকে চিনে ফেলবে না যে ওই ব্যক্তিটাই, সেটা বলতে পারো। এলাকা বলতে তাদের বাড়ি ছিল রংপুরে। আর তারপরে আর কি তোমার বাসা চাঁদপুরে। আচ্ছা ধরে নিক সেটাই। এরকম দূরত্ব থেকে কেউ চিনে ফেলবে না বা সম্পর্ক করা যাবে না, তাই তো? তারপর হ্যাঁ, তারপরে আর কি, তারপর এটা বলার পরে আমি তাকে জানাই, সেটা মানতেই পারলো না, বললো না আমি আসলে তোমাকে বিয়ে করব, বাসা থেকে যদি তোমাকে বিয়ে দিতে দেয় তখন তুমি আমাকে জানাবে। তারপরে আমার বাসা থেকে সত্যি একটা মানে কথা বললো যে তুমি যেহেতু কথা বলছো সেটাও দেখবো, তারপরে আমরাও দেখতেছি, ভালো হলে আমরা সেখানে দিয়ে দেব। তো সামনে আমার পরীক্ষা আসলো, পরীক্ষা আসার পরে আমাকে বললো যে পরীক্ষা দিতে পারবো না। আমি সেটা আবার মানতে পারলাম না, কারণ আমি আমার পরীক্ষা দিতে পারবো না কে বলছে এটা? বাসা থেকে বলছে। ওকে, বাসা থেকে তুমি বলছে। রিল্যাক্স কিনা? হ্যাঁ, বাই এনি চান্স কেউ যেন না ভাবে যে তুমি মুখস্থ করে কথা বলতেছো। না না না, রিল্যাক্স একদম। হ্যাঁ রিল্যাক্স একদম, হ্যাঁ, কোন রকমের টেনশন কোনো কিছু নাই। না না না, ঠিক আছে, প্রাণ খুলে কথা বলো এবং একটু সময় নিয়ে কথা বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। তোমাকে পরীক্ষা দিতে না বলার কথা বলা হচ্ছে বাড়ি থেকে, কেন? বিয়ে দিবে তাই? না, তাদের কথা শুনি না তাই। আচ্ছা, তাদের কথা শুনিনি, মানে ওই ছেলেটার সাথে তারপরে কথা ও আচ্ছা, সেই কমিউনিকেশন রাখছো তাই? হ্যাঁ। ছেলেটার নাম বলনি কিন্তু, বলতে 3 মিনিট সময় নেবে, দরকার নাই। ভালোবেসে যে নাম বলতে, জাদু বা সোনা মানিক এটাই কিছু। আসলে এরকম একটা নাম তাকে দেয়া হয়েছিল, কি, বুবলা? সেটা হচ্ছে আমার ফেসবুকে আমার নিকনেম দেয়া ছিল শেহজাদি। তো সেটা দেখে মানে সে আমাকে বলল যে আমি কারো শেহজাদা হতে পারলাম না। তাহলে শেহজাদা বলে ডাকছে, তাই তো? হ্যাঁ, আমি তাকে আবার ওই নামে অর্থের শেহজাদা। তারপর তারপর তার নাম্বার দিল, সেটাও আমি ওই নামে সেভ করে, ওরকম একটা গান আছে সেটাই সেটিং করে রেখেছিলাম। ওকে, হ্যাঁ, তারপরে সে আর কি কি জানো কিছুই বলনি তুমি এখন পর্যন্ত, মানে অনেক দূরে বিয়ে দিবে না, তোমাকে পরীক্ষা দিতে চাচ্ছে না কারণ তুমি কথা শোনো না বাড়ির লোকে। তারপর রাইট, তারপরে কি হলো, আমি পরীক্ষার জন্য খুবই জোরাজোরি করলাম যে আমি পরীক্ষা দিবই। তো আমি যে ম্যাচে থাকতাম সেই ম্যাচে চলে গেলাম রাগ করে যাওয়ার পরে দিক থেকে আমার সাথে কোনো যোগাযোগ করতেছি না বাসা থেকে, যে তাদের কথা শুনিনি আমি, হবেই না এরকমের। তারপরে আমি তাকে জানালাম যে আমি তো পরীক্ষা দিতে আসছি, আপনার জন্য এখন মানে কথা বলছি বাসায়, সেজন্য আমার সাথে এরকম করতেছে। কিন্তু আমি পরীক্ষাটা রাগ হলেও আমি পরীক্ষাটা দিই, কারণ পরীক্ষাটা দিয়ে তারপরে আমি আবার বাসায় ব্যাক করবো। আমাদের সময় শেষ হচ্ছে কিন্তু অর্থী, হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রয়োজনীয় আলাপে যদি চলে যাও। আচ্ছা ঠিক আছে গুরু। তারপরে আমি পরীক্ষাটা দেই, পরীক্ষাটা দেওয়ার পরে মানে পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক কিছু হয়। পরীক্ষা দেওয়ার ভিতরে আমি বাড়িতে ফোন দেই বা তারাও ফোন দেয়, কিন্তু অনেক রাগে কথা বলে। তারপরে সে আমাকে হেল্প করে, বলতে সে আমাকে বলে এখানে থাকো, এখানে পরীক্ষাটা দাও, পরীক্ষাটা থাকার ভিতরে যদি তোমার কোনো ফিনান্সিয়াল সমস্যাও থেকে থাকে, যেহেতু আমার জন্য প্রবলেম বা আমাদের জন্যই প্রবলেম, একটু প্রবলেম তো হবেই, কিন্তু প্রবলেম শেষ হলে তো সবারই ভালো। এটা তোমার শেহজাদা বলছে? হ্যাঁ, সে আমাকে বলছে যদি তোমার ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকে তাহলে তুমি বলতে পারো। তারপরে আমার আবার ওইখানে আমি গিয়ে পরীক্ষা দেই, পাশাপাশি আমার টিউশনি ঠিক করি, কিন্তু টিউশনি আমি করি না, কারণ প্রথম মাসে পরীক্ষা ছিল, তো সেখান থেকে সে আমাকে হেল্প করে। সে আমাকে হেল্প করার পরে আমি তার পরের মাসে একটা প্রজেক্ট
প্রজেক্ট পাই এবং সেই প্রজেক্টে অ্যাটেন্ড করি। আর তাকে বলি কি, সে আবার যদি আমি বলতাম যে আমি প্রজেক্ট করতেছি, তাহলে মানে খুব রাগ করতো, কারণ সে বলতো যে এগুলো তার পছন্দ না, মেয়েরা এগুলো কেন করবে। এজন্য তাকে না জানিয়ে প্রজেক্ট ইনভলভ হয়েছে। না জানিয়ে বলতে কি, সে জানতো আমি টিউশনে করাই, তো আমি তাকে বলছি যে আমি ঠিক আছে আমি কিছু একটা করব, কিন্তু কিছু একটা না করলে তো হয় না, আমার কিছু একটা করা দরকার, আমি মানে কার উপরে নির্ভরশীল হতে চাই না। তো এটা বলে আমি প্রজেক্ট করছি। প্রজেক্ট করে তারপরে মানে বাকি মাসটা ছিলাম, থাকার পরে আমি হঠাৎ করে বাড়িতে চলে যাই। বাড়িতে চলে যাওয়ার পরে সেখান থেকে মানে বাড়িতে যাওয়ার পরেই আমার উপরে খুব রাগারাগি, মানে আর কথাই বলা যাবে না, ফোন নিয়ে যাচ্ছে বাসায় যে তুমি আর এই রকমের কিছু করতেই পারবে না। তারপরে আমি সেটা বাড়ি কেন রাগারাগি করলো? বাড়ি কিভাবে টের পাইলো যে তুমি কথা বলো? আমি বাড়িতে ব্যাক করেছি। বাড়িতে ব্যাক করার পরে আমি যে কথা বলি তারা তো সেটা দেখতাম, আমার যে একটা টাইমিং ছিল কথা বলার, সবসময় দেখতো আমি এই টাইমে কথা বলি। তারপরে তারা বললো যে ফোন নিয়ে নিবে, তারপরে কথা বলতে দিবে না, এরকমের কিছু বললো। তারপরে আমি আবার কি করলাম, তাকে জানালাম। তাকে জানার পরে বলে কি ম্যাচেই তো ভালো ছিলে, কোনো ঝামেলা ছিল না, তার থেকে তো ম্যাচেই চলে যাও। তো আমি সত্যি সত্যি করলাম কি ম্যাচে চলে, বললাম ঠিক আছে। আমি বাসায় বললাম যে আমি ম্যাচে চলে যাবো, তো আমি ম্যাচে চলে গেলাম। তারপরে ম্যাচে চলে যাওয়ার পরে আম্মু আবারও রেগে গেল, বললো তুমি ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, তোমার শুনতে হবে না কথা, তুমি তোমার মতোই থাকো। তারপরে কি হলো, আমি আমার মতো ওরকমই থাকলাম কিছুদিন। থাকার পরে মানে এর ভিতরে সে আসে দেখা করতে, তার মাস্টার্স পরীক্ষা ছিল। সেই মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য সে রংপুরে যায় এবং সেই মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেরার পথে, তার একটা পরীক্ষা ছিল, তারপরে ফেরার পথে সে ঢাকা ব্যাক করে সেখান থেকে সে আমাদের দিকে যায়। আমাদের দিকে যেতে ঢাকা থেকে 8 ঘন্টা লাগে। তো সেখানে যাওয়ার পরে তারপরে আর কি আমার সাথে তার দেখা হয়, কথা হয়, এবং তারপরে সে ওইখান থেকে চলে আসার পরে তার কিছু রুমমেটরাও আর কি ব্যাপারটা জানে যে সে ওইখানে গিয়ে সবাইকে ছবি দেখায় আমার, তার ফ্রেন্ডদের বউ ছিল তাদেরকে, বা তার একটা ফ্রেন্ড ছিল খুবই ক্লোজ, কিন্তু ফ্রেন্ড বলতে তার সম্পর্কে আর কি তারা জামাই শ্বশুর হয় এরকমের। তো তারাও জানতো। তো জানার পরে হ্যাঁ, তুমি ঘাবড়াচ্ছ না তো? না ঠিক আছে, কোনো ডিউটি করতে আসনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রিয়াঙ্কা তোমাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, এর মধ্যে অবশ্যই মুখস্থ করে পুরো গল্পটা শেষ করতে হবে, এরকম কিছু? না এরকমই কিছু না। রিল্যাক্স, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তোমার যদি প্রোগ্রামে গল্প শেষ না হয়, আমরা 2টা পর্যন্ত গল্প শুনবো তোমার, ঠিক আছে? ওকে, বলো তো মাইক্রোফোনের কালারের রংটা কি? কি এটা? কালো। রিল্যাক্স। হ্যাঁ, আর যে কথাগুলো তুমি বলছো সেই কথাগুলো আমরা হয়তো, তোমার কাছে তো সব কথাই গুরুত্বপূর্ণ, তাই না? এর চাইতে গুরুত্বপূর্ণ কথা হয়তো বলার সময় আর থাকবে না। এর জন্য জরুরি হচ্ছে যে কথাগুলো তুমি বলতে আসছো সেই কথাগুলোতে সরাসরি চলে যাও। হ্যাঁ, সেটাই চলে যাচ্ছি আমি। এবং একদম রিল্যাক্স হইতে বলো, কোনো তাড়াহুড়া নাই। এরপরে আর কি সেরকম একটা পার্ট আসছে। তারপরে আমি যখন তাকে বলি মানে এই যে দেখা হয়, একটু জোরে কথা বলো, মাইক্রোফোনের সামনে চলে আসো। হ্যাঁ, তার সাথে দেখা হয়। এরপরে পরে সে আমাকে ঢাকা থেকে ফোন দেয় যে পরের মাসে আমি যেতে পারবো না, তুমি আসবে ঢাকাতে। আমি বললাম ঠিক আছে। তুমি একা? হ্যাঁ, বলে ঠিক আছে। আমি বললাম আমি তো ঢাকা চিনি না, আমি তো কখনো যাইনি একা। ভয় করতেছে না তোমার? এখন না, তখন একা চলে যাবে? হ্যাঁ, তখন ভয় করতেছে, মানে দেখা করে আবার চলে যাব সেটাই বারবার জিজ্ঞেস করতেছেন। বলছি কোনো ভয় নেই। সে আমাকে মানে লোকেশন বলে দিল, লোকেশন শেয়ার করে দিল। তারপরে সবকিছু বলার পর আমি তার অফিস। ছেলেটাকে তো চেনো না তুমি? এর আগে দেখছো কখনো? হ্যাঁ, যে সে আমার সাথে দেখা করতে গেছিল। আচ্ছা, ওইভাবেই দেখা? হ্যাঁ, ওইভাবে দেখা। তারপরে আমি আসি, তার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে আমাকে আবার বাঁচিয়ে উঠিয়ে দেয়, আমি চলে যাই। তারপরে আমি চলে যাওয়ার পরে তারপর থেকে না তার ফোন কন্টিনিউ আবার ওয়েটিং পাই আমি কিছুদিন ধরে। না, সে আমাকে সেই 7টার সময় কল দেয় না, দুপুরে কল করে না। তোমার টাইমটা কি ছিল? সকালে 7টা? সকাল 7টা, দুপুর 1:40। 1:40 মনে আছে এখনো? হ্যাঁ। সকাল 7টা থেকে কয়টা? সকাল 7 থেকে 7:40। 7:40। আর দুপুরে? দুপুরে 1:40 থেকে 50 এরকম। তখন সময় খুব কম থাকতো। এটা তোমার জন্য নির্ধারিত? হ্যাঁ, এরকমের মানে কথা বলতো।
মাঝে মাঝে টাইমিং মানে তার অফিস টাইম একটু হয়ে যেত, কথা বলতে বলতে মানে খেয়াল থাকতো না যে টাইমটা হয়ে গেছে। ওকে, তারপর তুমি চলে আসলে যখন ঢাকা থেকে তার সাথে দেখা করে, তারপরে তার ওই টাইমিং আর মেনটেন হচ্ছে না? না, পরে তারপরে হচ্ছে না, কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম যে আমি চলে আসার তারপর থেকে না আপনি আমাকে ঠিকমতো কল করেন না, সকালে কল করেন না, বলে সকালে মাঝে মাঝে দাঁড়িয়ে আসি তো তাই কল করা হয় না, 2 দিন থেকে কল করেনি। তারপরে দুপুরে বলে দুপুরে আজকাল কাজের চাপ অনেক বেড়ে গেছে, রাতে যখন ফোন দিয়েছি তখন দেখি ওয়েটিং, তখন বলতেছি কথা মানে আমি কি কথা বলতে পারি না, মানে আমি সন্দেহ করিনি, জাস্ট জিজ্ঞেস করেছি আমি কি একটু সময় পাই না, বলে হ্যাঁ অবশ্যই সময় পাও, আমি আসলে বাড়িতে কথা বলছিলাম, আমাদের বাড়িতে জায়গা জমি নিয়ে খুব সমস্যা, তো বাড়িতে কথা বলেছি। তো আমি সেটা মেনে নিয়েছি যে সে বাড়িতেই কথা বলেছে। তারপরে কি হলো, মানে তার এরকমের কন্টিনিউ চলতেছিল একদম 3-4 দিন। তারপরে তার রুমমেট তার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল, সেই অ্যাড করে দিয়েছিল। তারপর সে আমাকে বলল যে আমার শ্বশুরের সাথে কি আপনার কথা হয়? আমি বললাম হ্যাঁ কথা হয়। বলে মিথ্যা বলেন কেন, আপনার তো আগের মতো কথা হয় না। বললাম আগের মতো হয় না ঠিক আছে, কিন্তু হবে, সে তো ব্যস্ত থাকে, এখন নাকি কাজের চাপ অনেক, তারপরে বাড়িতে জায়গা এই যে জমি পরপুরুষের দিকে তাকানো যাবে না, সেটা কি ধর্মীয় কারণে তাকান না, নাকি ও বলে দিয়েছিল তাই আপনার শেহজাদা? যেমন আমার দিকে একবারও তাকাননি কিন্তু। না না আর আমার খুব কষ্ট হচ্ছে কেন, যে আমার জায়গাটা আমাদের যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের দায়িত্বে আছে ও মনে হয় নিয়ে নিয়েছে। মানে এটা আমার লুক ওয়াইজ খারাপ, এটা আমি জানি। না, এরকম কোন এরকম ব্যাপার? কিছু না, তাহলে অথবা ধর্মীয় কারণে হয়তো পরপুরুষকে তাকাচ্ছে না, এরকম না না কিছু? না, সেরকম শেহজাদা বলছিল কার দিকে তাকিয়ে কথা বলবি না, এরকম? না না না, শেহজাদা তো সে তো এখন ওকে, তারপর বলছিলেন যে ওখান থেকে ফিরে আসার পর এই প্রবলেমগুলো শুরু হলো, তারপর? প্রবলেম গুলো হয়েছিল। তারপরে সে আমাকে বলল আসলে কি আপনাকে না এইটুকু আমি টাচ করে রাখলাম, আর কিছু বলবো না। তো আমি না কথাটা একদমই মাথায় নিইনি, আমি আমার মতোই ছিলাম, আমার বিশ্বাসটা অটুট ছিল, তার জন্য আমি এই যে আপনার শেহজাদা অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে পারে না, কখনোই না, কখনো না। ওকে, তারপর? এরকম একটা বিশ্বাস ছিল। তারপরে আমি আসলে তাকে কখনো বলিওনি। তো হঠাৎ করেই মানে সে পুরো একদিন কথা বলেনি আমার সাথে। তারপরে পরের দিন সেদিন রাতে আমি যখন কল করেছি তখন বলতেছে, তখন মানে ওয়েটিং পাচ্ছি, 1 ঘন্টা ওয়েটিং পেয়েছি। 1 ঘন্টা ওয়েটিং পাওয়ার পরে সকালে যখন কল করেছি তখন রিসিভ করে না। তারপরে আবার সেই লোকটাকে কল করেছে যে আমাকে বলেছিল আগের মতো কথা বলে কিনা। তারপরে সে বলছে যে আগের মতো কথা বলে না, আপনি যদি পারেন তাহলে অন্য কোথাও বিয়ে করে নেন, ওর অপেক্ষাতে থাকবেন না। সেই লোকটা কে, তার বন্ধু? হ্যাঁ। ও আচ্ছা, সেই বন্ধু পরামর্শ দিচ্ছে আপনি চাইলে অন্য কোথাও বিয়ে করে নেন, তার অপেক্ষায় থাকবেন না। কিন্তু তারপরে সে আবার কল করে বললাম আপনি কি, আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি কি আমাকে ইগনোর করছেন, যদি ভালো না লাগে আমাকে এখনই বলে দিতে পারেন, আমি সরে যাব, কিন্তু আমি না সেরকমের না যে পিছনে পিছনে করবো, এরকম কিছু তাকে বলেছি। বলে আমি তো এরকমের কোনো কথা তোমার থেকে আশাই করিনি, আমি তোমাকে ঠকানোর জন্য তো রিলেশনে জড়াইনি, আমি তো জাস্ট সরাসরি বিয়ে করতে চাই। এই কথা বলার পরে না মানে আমার মনেই হয়নি যে সেই লোকটা যে কথা বলছে যে আপনি চাইলে অন্য কোথাও বিয়ে, এরকম কিছু হতেই পারে না। আর সে হয়তো বা সত্যি ব্যস্ত থাকে, মানে তার কথার ভিতরে। আমাদের সাথে আছেন আজকে অর্থী, এবং বলছিলেন তার শেহজাদাকে নিয়ে, এবং আমার অসম্ভব কষ্ট এবং দারুণ দুঃখ এই বাচ্চা মেয়েদেরকে নিয়ে। আমিও চিন্তা করি যে আমার ঔরস্য যদি সত্যি এরকম কোন কন্যা সন্তান জন্ম নেয়, যে এরকম কোন এক অনাগত শেহজাদার সম্পর্কে বা প্রেমে পড়বে, তারা মন প্রাণ সঁপে দিয়ে পাগলের মতো বিশ্বাস করে এবং ভালোবাসে, এবং প্রতি মুহূর্তে তারা প্রত্যাখ্যিত হয়, ব্যর্থ হয়, বিভিন্ন রকমের কষ্টে ঘাত প্রতিঘাতে নিজেদেরকে নিঃশেষ করে দেয়। এরকম একটি গল্প কিন্তু আমরা শুনতে চলেছি, এবং আপনারা আছেন আমাদের সাথে ফিওনা প্রেজেন্টস ভালোবাসার বাংলাদেশে। ফিওনা আমাদের প্রাউড স্পন্সর, যারা শারদীয় দুর্গোৎসবে দারুণ কিছু অফার নিয়ে এসেছে। একটু প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে আসি, কিছু কমেন্টস আমরা নিতে চাই। প্রিয়াঙ্কা, আই এম সরি, প্রিয়াঙ্কা আজকে একটু তুলনামূলকভাবে অসুস্থ, তার জন্য যত সহানুভূতি দেখায় না কেন আমার একটু ভয় করতেছে ওর সর্দি বা জ্বরের কারণে করোনা ট্রান্সমিটেশন না হয়। বাট আমি বিশ্বাস করি ডেফিনেটলি এটা করোনা না, এটা নর্মাল ভাইরাল ফিভার। অফকোর্স তুমি ঠিক হয়ে যাবে প্রিয়াঙ্কা। সো আমরা যাচ্ছি তার রেগুলার ইস্যু।
আমাদের প্রাউড স্পন্সর ফিওনা মানেই শহরের সেরা দামে সেরা কোয়ালিটির প্রোডাক্ট, সেরা দামে পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, কুর্তি পেতে এই একটা টেন্ডেন্সি তুমি দেখতে পাচ্ছ এবং প্রায় তার নাম্বার তুমি বিজি পাচ্ছ বা ওয়েটিং এ পাচ্ছ। Waiting এ পাচ্ছি। তাই তুমি বলছিলে যে তুমি যদি সত্যি আমাকে পছন্দ না করো শেহজাদা, তুমি যদি আমাকে সত্যি ভালো না বাসো, তো আমাকে তুমি রিফিউজ করে দাও, বলে দাও, বাট আমাকে এভাবে তুমি ঝুলিয়ে রেখো না। তারপর হ্যাঁ, কিন্তু তারপরে সে আমাকে যেটা বোঝালো সেটা হচ্ছে সে যে কারণে কথা বলে না সেটা শুধুই মাত্র তার ব্যস্ততা। তারপরে কি হলো, কিছুদিন পরে আমি ম্যাচে থাকতাম, আমি তো রাগ করে চলে গেছিলাম। ম্যাচে আমি গিয়ে বেশি দিন থাকিনি, তারপরেই আমি চলে আসছি, কিছুদিন পরেই চলে আসছি। কিন্তু মেসে তো গেছিলে বাড়ির কথা অমান্য করে, শুধু তার সাথে কমিউনিকেশন থাকবে হ্যাঁ, সেজন্য। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু- তাকেই যেহেতু পাওয়া হচ্ছে না, তাই মেস থেকে আবার বাসা ব্যাক করলে। হ্যাঁ, পাওয়া হচ্ছে না সেরকমের এখনো ওকে ক্লিয়ার করেনি, বাট তোমার তার সাথে কানেকশন, তুমি কমিউনিকেশন করতে পারছো না প্রপারলি। হ্যাঁ, মানে Okay. কিছু একটা আছে এরকমের Okay, মনে okay. হচ্ছিল। তারপরে বাসায় যখন চলে আসছি তখন আর কি সে আমাকে বলল যে যাই যা হোক না কেন আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকেই বিয়ে করব, এরকম একটা কমিটমেন্ট সে আমাকে করলো। তারপরে কি হলো, মানে বাসা থেকে একদম বিয়ের চাপ দিচ্ছে, মানে তাকে, তোমাকে না তাকে? আমাকে Okay. দিয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে খুব রিসেন্টলি আজ বা কাল কেউ আসবে বা তাদের সাথে কথা হয়েছে, এমন কিছু একটা হয়ে যাবে। তো আমি তাকে জানালাম সেটা। জানানোর পরে আমি যখন তাকে বললাম যে আমার এরকমের অবস্থা, যদি আজকে আসে তাহলে আজকেই হয়ে যাবে, এরকমের কিছু একটা। কিন্তু সে বলল কি আসলেই কি হয় নাকি, আসলেই হবে না। কিন্তু আমার ব্যাপারটা সিরিয়াস ছিল। তারপরে আমি তার যে ফ্রেন্ড, তাকে আমি জানালাম। তাকে জানানোর পরে সে আমাকে বলল যে ফ্রেন্ড আপনাকে পরামর্শ দিয়েছিল হ্যাঁ, যে আপনি আপনার জীবন খুব গুছিয়ে নিন, এই ছেলে আপনাকে আসলে ওই অর্থে ভালোবাসে না, এমনই তো বলেছিল, রাইট? রাইট। তারপর তো ওকে সে জানালেন? আমাকে বলল কি আপনি চলে আসেন, কোথায় চলে আসেন? ও কিছু ভুল করতেছে, আমরা চাই না সেই ভুলটা ও করুক। আমাকে চলে আসতে বলছে ঢাকাতে। ও কিছু ভুল করতে চাচ্ছে, আমি চাই না সেই ভুলটা ও করুক। আপনি চলে আসলে না সব ঠিক হয়ে যাবে, আপনি চলে আসবেন, অথবা আপনি চলে এসে দরকার হলে চলে যান, কিন্তু আপনি আসেন। আপনি আসার পরে ওই দিকটাও ঠিকঠাক হয়ে যাক, মানে আপনার বিয়েটা ক্যান্সেল হয়ে যাক, আমরাও তাদের সাথে কথা বলি, মানে কিছু একটা ঝামেলা হয়ে আবার সবকিছু ঠিক হয়ে যাক, আপনি চলে আসেন। তো তারপরে আমি বুঝতে পারলাম না, যেহেতু আমি তার প্রতি আমার অনেক বেশি টান ছিল, আর আমি মানতে পারছিলাম না যে সে অন্য কারোর সাথে কথা বলে। আমি যখন সে বললো যে ও একটু অন্যরকম হয়ে গেছে, আপনি চলে আসলে সব ঠিক হয়ে যাবে, তো আমার এই কথাটা বেশি লাগছে, যে আমার মনে হয়েছে যে আমি যদি যাই সত্যি হয়তো বা যদিও কিছু থেকে থাকে সেটা আর থাকবে না। তারপরে আমি না তাকে জিজ্ঞেস করলাম, আমি একদম মেনেই নিলাম যে অর্থে কোন হ্যাঁ, ক্লাসে তখন আপনি? এটা তো রিসেন্টলি ঘটনা, মানে রিসেন্ট কোন ক্লাস এটা? অনার্স ফোর্থ ইয়ার। ফোর্থ ইয়ার। আপনাকে চলে আসে, আপনি কোনো মালসা মানা না কিন্তু, যে কোনো গাড়ির মধ্যে দিয়ে দিল, অথবা কোনো ছেলেও না, না। সেরকম টাফ কোনো গায়ে না, না, খুব সাধারণ একজন মেয়ে। রাইট। রিক্স নিয়ে নিলেন? হ্যাঁ, সেটাই। নিয়ে নিলেন রিক্স, হ্যাঁ, চলে গেলেন? হ্যাঁ। কোন কি? আরেকটা ব্যাপার যদি অনুমতি দেন বলতে, 100 বার তোর জন্য ওই ছেলেটা সবসময়- কিন্তু ওকে বলেনি। না, তাও বলতেছে ছেলের বন্ধু। হ্যাঁ, মানে সম্পর্কে যেমন আপনি কোনদিন বড় কোনো মানে কি বলবো, যে আরশোলার চেয়ে বড় কোনো প্রাণী মারছেন কখনো সামনাসামনি? আমার তো আপনাকে দেখে মনে হয় না মারছেন। মানে কোনো ডেসপারেট কিছু করছেন যাই জীবনে? না, আমি আসলে এরকমের না। না, আপনি জীবনে কোনো রকমের সাহসী কোনো কিছু, যেটা আমরা হয় না অনেক ছোটবেলায় করে, এরকম কিছু করছেন? না, সেরকমের কিছু করিনি আমি, সব সময়ের জন্য এরকম। বাড়ির বাইরে গিয়ে সন্ধ্যার পরে কোনো যার পর রাগ আছে এমন কোনো বাসার ভিতরে পটকা ফুটাইছেন, এমন কিছু করছেন? না, এরকম কিছু করিনি। হ্যাঁ, না, কিছুই করেননি। আর আপনাকে বললো যে, তাও আবার ছেলে বলেনি, ছেলের বন্ধু বলতেছে যে ঢাকা চলে আসেন। হ্যাঁ, সে বললো যে আপনি আসেন, আর আপনি ব্যাপারটা চলে আমি গেলেন? দেখবো, ওকে ম্যানেজ করবো আমি, আর যা কিছু করা লাগে সবকিছু আমি আপনি চলে করবো। গেলেন, রাইট? হ্যাঁ, তারপরে এটা কি আমি নেশার মতো তখন- অর্থে, যে কোনো কিছু একটা ঘোরের মতো আছেন? হ্যাঁ, সেরকমই আমার কাছে মনে আচ্ছা। হয়েছিল। তারপরে তখন লকডাউন ছিল, আমি যেতে পারছিলাম না, এই যে লকডাউনের জন্য গাড়ি চলতেছিল না। তারপরে আমি একা একা কোথাও গেছেন এরকম এর আগে কখনো? না, ফার্স্ট। বাড়ির বাইরে কোথাও গেছেন, দূরে, মানে যেখানে 50 টাকা রিক্সা ভাড়া লাগে, এমন জায়গায় গেছেন একা একা? একা একা বলতে শুধুমাত্র আমার মামা বাড়ি, খালা বাড়ি, আমাদের বাড়ি, এনাফ। এই দূরত্বের মধ্যে আপনার জীবন সীমাবদ্ধ ছিল। জি। একজন বলল, তাও আবার বয়ফ্রেন্ড না, কিন্তু বয়ফ্রেন্ডের বন্ধু, চলে গেলেন ঢাকা।
হ্যাঁ, তারপরে সে বললো আপনি আসলে সব ম্যানেজ করবো। এই কথার উপরে ভিত্তি করে আমি না তাকে মেসেজ করলাম ভাইবারে যে আমি ঢাকা আসতেছি। বলে কেন? আমি বললাম আপনার ওইখানে আসতেছি। বলে না তুমি এসো না, আমি ব্যবস্থা করতেছি মানে ওইখানে থাকার জন্য, তুমি যেখানে আছো আমি ওইখানে থাকার ব্যবস্থা করতেছি। আমি বললাম এইখানে কোথায় থাকবো, আমি যদি ম্যাচে উঠি ম্যাচ থেকে তো আমাকে নিয়ে যাবে। বলে মানে ওই দিক থেকে আবার তার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলতেছে যে ও যেটাই বলুক না কেন আপনি শুনবেন না, ও ভুল পথে যাচ্ছে, আমি চাই না ও ভুল কিছু করুক, আপনি শুনবেন না, আপনি চলে আসবেন, তাতে যাই হোক না কেন। এখন সে আমাকে যখন বোঝাচ্ছে যে তুমি ফিরে যাও, আমি তখন সত্যি ফিরে যাওয়ার জন্য ভাবি, তখন আবার ওই লোক আমাকে বলে যে না আপনি ফিরবেন না, আপনি 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 যদি ফিরে যান তাহলে কিন্তু সব শেষ, তাহলে আপনি কিন্তু মানে ওকে হারাবেন। এই কথা বললে মানে এটা আমার ব্রেনে বেশি আঘাত করে যে ওকে হারাবেন। তো আমি চাইনি যে সে হারিয়ে যাক। যদি কোনো খারাপ থেকে কিছু ভালো কিছু হয় যে আমি যাই রিস্ক নিয়ে, সেখান থেকে যদি আমি তাকে পাই তাহলে প্রিয়াঙ্কা এবং আমি যাই। জুয়েল দুজনের কাছে কোয়েশ্চেন, এই টাইপের ক্যারেক্টার কি প্রায়শই কিন্তু দেখা যায়? হ্যাঁ, অতি মানে উৎসাহী। অতি উৎসাহী। এর পিছনে ইন্টেনশন কি থাকতে পারে? প্রিয়াঙ্কা বল, জুয়েল বল। ইন্টেনশন তো থাকে কিনা ঠিক জানি না, শুধু তবে কি হেল্প করা নাকি অন্য কোনো ব্যাপার থাকে? হ্যাঁ, হ্যাঁ, মানে যে একটা সমাধান করে দিব? নিজ দায়িত্ব অনেকে অনেক কিছু স্টেপ নিয়ে নেয়, যদিও প্রয়োজন ছিল না হয়তোবা উপকার, কিন্তু এরকম অনেকে উপকার করে এবং বিপদ বিপত্তি টেনে নিয়ে আসে। প্রিয়াঙ্কা কি বান্ধবীদের ক্ষেত্রে এরকম আছে না, অতি উৎসাহী প্রিয়াঙ্কা? এটা কর, এটা করিস না, অথবা এটা করা উচিত? এটা ইন সাম এক্সটেন্ট আমাদের জন্য কি লাভবান হয় নাকি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আসলে জেনুইনলি কে ভালো চাচ্ছে এটা তো বোঝা খুব কঠিন হুম হুম। এখনকার সময়টাতে। কিন্তু আছে কিন্তু এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, বন্ধু আছে বান্ধবী আছে। হ্যাঁ হ্যাঁ একদম আছে। আগে মনে হতো কি, যদি 5 বছর আগের কথা বলি, তখন মনে হতো কি যে ইস, আমার কত ভালো চাচ্ছে, আমার কত, আমরা মেজার করতে পারি না। না না না। ওকে। কিন্তু এখন কিন্তু আমার কাছে এই ক্যারেক্টার গুলোকে খুব ইরিটেটিং লাগে, ওকে। মানে খুবই বিরক্ত। When you think যে you are matured enough, তখন ওই জায়গাগুলোতে আমার ইরিটেট মনে হচ্ছে যে না, ও হয়তো অত বেশি আগ বাড়িয়ে বা গা, কি বলো এটাকে, অ্যাকচুয়াল শব্দটা কি হতে পারে, আগ বাড়ানো বা আরোপিত ভাবে কিছু হেল্প করতে চাওয়া বা এই ধরনের কিছু। হ্যাঁ, অনেক অনেক সময় হচ্ছে যে একটা মানুষ কিসের উপর দিয়ে যাচ্ছে সেটা তো সে জানে না, না, তাহলে তার জায়গা থেকে এরকম একটা কিছু বলা বা একটা কিছু করার জন্য মানে বলাটা ঠিক না। আর তার পরামর্শে চললে ওই মানুষটার লাইফে কি ধরনের এফেক্ট পড়বে এটা তো কনসিকুয়েন্স সেটাও তো জানবার কথা না। জানবার কথা না। দেখা যাক অর্থের ক্ষেত্রে কি হয়েছিল ফাইনালি। Exactly. কিন্তু ছেলেটা বুঝুক আর না বুঝুক, চরম পিড়াপিড়ি করতেছে, তুমি চলে আসো, তুমি চলে আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি যোগাযোগ করলে তোমার বয়ফ্রেন্ড বা শেজাদার সাথে, শেজাদা কিন্তু স্ট্রেইট তোমাকে বলেছে তুমি আসো না, তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় ওখানে থাকো, আমি ব্যবস্থা করতেছি, রাইট? হ্যাঁ, এবার কি করলে? কিন্তু আমি তার কথা শুনিনি, আমি চলে আসছি। চলে আসার পরে আমি যখন ফেরিঘাট আসছি তখন আমাকে জিজ্ঞেস করলো, মানে বারবার ফোন দিতেছিল যে কোথায় তুমি, আসতেছো, সত্যি সত্যি তুমি আসতেছো? তো অনেক দূরে থাকো, ঢাকা থেকে প্রায় 7-8 ঘন্টা দূরেতে থাকো, সাহস হয়ে গেল? সাহস যে কখন তোমাদের মেয়েদের আসে আমার বড় বেশি, এটা একটা দারুণ একটা কি বলবো, একটা রহস্যময় ব্যাপার। হ্যাঁ, তারপরে ও বললো যে ঠিক আছে চলে যখন আসছো ওইখান থেকে আসো, আমি রিসিভ করতেছি। তারপরে সে কি করলো, তার সেই ফ্রেন্ডকে নিয়ে একটা কার নিয়ে আমাকে ওখানে আনতে গেল। তারপরে সেখান থেকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে এখন কি করবা, আমাকে বিয়ে করবে? আমি বললাম হ্যাঁ করব। বলতেছে ঠিক এই আছে। কলিম হোসেন দুর্জয় লিখেছেন, গুরু এবং মেঘলাপুর কণ্ঠটা অনেক মিষ্টি। এই প্রিয়াঙ্কা কিছু যদি বলার থাকে। কলিম ওর নাম। আমাকে কি মেঘলা আপু মনে করছে? যা ইচ্ছা বলতে পারো, গালি বলতে পারো, ওর নাম আমি শুধু বলেছি, ওর নাম হচ্ছে কলিম দুর্জয়, যা ইচ্ছা বলো। সে হয়তো বা ভুল বুঝছে, আমাকে মেঘলা আপু মনে করছে। আমি মেঘলা আপু না, আমি প্রিয়াঙ্কা আপু, আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ওকে, আমার কাছে ভালোবাসা মানে একটা সুন্দর পৃথিবী লিখেছেন পঙ্কজ শরীফ, এবং ওয়েলকাম মামুন আহমেদ লিখেছেন পঙ্কজ শরীফ, নওয়াজ শরীফ। ওকে, তারপর? হ্যাঁ, তারপরে আমাকে বললো যে আমাকে বিয়ে করবে। আমি বললাম হ্যাঁ আপনাকে করবো। আপনাকে নিতে চলে আসছিল কি সে গাড়ি নিয়ে? হ্যাঁ। সে আর কে, ওই বন্ধু? হ্যাঁ ও আছে পাশে? হ্যাঁ সে যাদের সাথে সেই বন্ধু হ্যাঁ। পরামর্শক? আচ্ছা, সে আছে। সে গাড়ি নিয়ে আসছে ওরা। হ্যাঁ, গাড়ি তুমি এই নিয়ে গাড়িতে একটু বর্ণনা দাও না ডিটেলে ভাই। তুমি তো এক্সাইটেড, রাইট? তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, কি থেকে নামলে, ফেরি থেকে নামলে?
হ্যাঁ তারপর তার সাথে দেখা হলো, দেন নামার পরে আমি হাতিরঝিল আসছি ওইখান থেকে। কিসে একা তো আসেনি, তার সাথে আসছো গাড়িতে? না, তাহলে? আমি একাই আসছি। আচ্ছা, হাতিরঝিল। হ্যাঁ, হাতিরঝিল। তারপর ওখানে গিয়ে দেখা হলো, হ্যাঁ। ফিলটা কেমন? ফার্স্ট টাইম দেখতেছো, অনেকদিন পরে তো না? সরি, মতিঝিল ছিলাম। ঝিল একটা হইলেই হয়, মতিঝিল। ঝিল দেখে এলাম। ওকে, মতিঝিল না, অসুবিধা নাই, মতিঝিলে। ঝিল দেখে এলোমেলো। আমি একটা দিয়ে দিলাম তোমার জন্য। হাতিরঝিলে যাওয়ার কথা ছিল, মতিঝিল চলে গেছে। হ্যাঁ। মতিঝিলে গিয়ে ওর সাথে দেখা হলো, তাই? হ্যাঁ, সেখানে আমি ফিলটা কেমন, দাঁড়িয়েছিলাম। এই যে এতদিন পর দেখা হচ্ছে আবার? ফিলটা ভালো লাগছে, কিন্তু টেনশন, তারপরে হচ্ছে ভয় লাগছিল, আমার প্রচুর ভয় লাগছিল। কারণ হচ্ছে আমি যখন এসে দাঁড়ালাম, লকডাউন চলতেছিল, আশেপাশে কোনো ও, মানুষ ছিল না। লকডাউনও মানোনি তুমি? মানে বাহ। ভেগে ভেগে যে আসে না মানুষ, তাদের সাথে ওইভাবে আসছি। চলে আসছো, বাহ। হ্যাঁ, কারণ আসতে তো তোমাকে হবেই, হোয়াট এভার দ্য লকডাউন। তারপরে হ্যাঁ, তারপরে আমি যখন আসছি, দেন আশেপাশে তেমন মানুষজন ছিল না। তারপরে খুব ভয় লাগতেছিল, কোনো রেস্তোরাঁ খোলা ছিল না যে আমি ঢুকে বসে থাকবো এখানে। তো সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরে কিছু ছেলেপেলে ছিল যারা মানে রাস্তায় থাকে, এরকমের পিছনে অনেকগুলো ছিল। এগুলো দেখে আরো বেশি ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়ে তাকে কল দিয়ে বলেছি যে এখানে অনেকগুলো মানুষ, আমার ভয় লাগতেছে। বলে তাহলে ফোনটা কানেই রাখো, কান থেকে নামিও না, আমি কথা বলতেছি, কথা বলতে বলতে চলে আসতেছি। তারপরে দেখলাম না, ছেলেগুলো একদম এগিয়ে আসতেছে। মানে একজন বললো কি আপনার ফোনটা ওই ছেলেগুলো নিয়ে নেবে, আপনি এখান থেকে সরে দাঁড়ান। তো তারপরে আমি দেখলাম একটা পুলিশ আঙ্কেল আছে, তার কাছে যাই। আমি বলি, আঙ্কেল আমার ওইখানে দাঁড়াতে ভয় লাগে, আমি আপনার পাশে দাঁড়াই। বলে হ্যাঁ দাঁড়াও। তারপরে সে আঙ্কেলটার পাশে দাঁড়িয়েছিলাম। এরপরে ফোনেও কথা বলতেছিলাম তার সাথে। কথা বলতে বলতে সে একদম গাড়ি নিয়ে আমার সামনে দাঁড় করালো। বললো এই তো তুমি, আমি দেখছি তোমাকে, এই যে সাদা গাড়িটা, এটাই আমার, মানে এটা ভিতরে আমি। তারপরে আমি ওখানে যাই, মানে ওই গাড়ির সামনে যাই দৌড়ে। যাওয়ার পরে মানে সে যে রাগ করছিল বা আমাকে আসতে দিত না, এবং সবকিছু পানির মতো হয়ে যায়। কার, তোমার? না, তার। হ্যাঁ, সে হেসে হেসে বলতেছিল তোমাকে এত বারণ করলাম, তারপরও আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এসে যখন পড়েছ। হ্যাঁ, সে আসলো, এসে আমাকে তার ফ্রেন্ডের বাসায় নিয়ে গেল। মানে তার ফ্রেন্ডের বউ ছিল। বউ দেখে আবার হাসি মস্করা করতেছিল তারা, যে সে নিয়ে গেছিল, এটা সবাই বুঝতে পারছে। কারণ সে নিয়ে বলছিল এটা আমার খালাতো বোন হয়। আর কিন্তু তারা সবাই বুঝতে পেরেছিল যে আমার সাথেই কথা বললে আর আমাকে নিছে, সেটা তারা বুঝতে পেরে বলতেছে হ্যাঁ খালাতো বোন, আমরা জানি তো খালাতো বোন। সে বাসা নিচ্ছে। তারপরে সে বাসাতে মানে তার যে মানে বন্ধুর বউ, তার সাথে আমাকে ঘুমার জন্য মানে ওইখানে রাখবে, কিন্তু আমি কেন থাকবো না। মানে আমার খুব ভয় লাগতেছিল যে তারা থাকবে, অচেনা একটা মানুষ। তারপরে আমি বললাম না, আপনাদের কাছাকাছি যদি কোনো আন্টি থাকে বা কোথাও কেউ থাকে সেখানে থাকবো, কিন্তু এখানে এত দূরে থাকবো না। মানে সে যেখানে থাকে তার থেকে অনেক দূরে তার ফ্রেন্ডের বাসা। তারপরে আমি ওকে সাথে করে নিয়ে গেল ওখানে। তুমি চাচ্ছ যে তোমার শেহজাদের কাছাকাছি থাকা যায়? জানো, কাছাকাছি না, সে যাতে আমাকে, আমি যেখানে থাকলে কমফোর্ট ফিল করি সেইখানে রাখতে। মানে আমার এখানে ভয় লাগতেছিল যে সে তো রাখছিল তার বন্ধুর কাছে, সে কমফোর্ট ফিল করতেছে, বাট তুমি চাচ্ছিলে তার কাছাকাছি থাকতে। না, তার কাছাকাছি না, আমার মানে তার বন্ধু আর বউ ছিল বাসায়, আর কোনো মানুষ ছিল না। মানে আমি মানে ভাল লাগতেছিল না আমার ব্যাপারটা। এই জন্য তাকে বললাম না, আমি এখানে থাকবো না। আর মানুষ শুধু বারবার দেখতে আসে, মানে কতক্ষণ যায় কেউ আসে, কতক্ষণ যায় কেউ আসে, বিব্রতকর। বাট তুমি কি চাচ্ছিলে? আমি চাচ্ছিলাম এটা থেকে মুক্তি পেতে। কিন্তু এরা কারা? এরা হচ্ছে যে আশেপাশের যে মানুষগুলো থাকে, ওই যে বাসায় গেছে, ওই বাসার বাড়িটা ছিল কি মানে রুম করা ছিল, আর মাঝখানে ফাঁকা জায়গা ছিল। আর বাকি যে ফ্যামিলি মেম্বার্স তারা দেখতে আসছে? হ্যাঁ, তারা আসছে। মানে ওই পাশের বাসার, বলে না পাশের বাসার ভাবি আপা, এরকম। হ্যাঁ, এরকম। তারা তো একটা নর্মাল এনভায়রনমেন্ট, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্টটা খুবই কমন। বাট তুমি কি এরকম কিছু চিন্তা করছিলে যে মানে তারা বলতেছিল আজকের সময়টা আমার ভালোবাসা মানুষের সাথে কাটুক, মানে এরকম একটা ভাবনা তো ছিলই? ওরকমের ছিল না, কারণ না, ভাবনাটা কখন হয় কেমন, যেমন ধরো তোমার, আমি জানি না যে তোমার জায়গাটা আসার সময় কোনো ফেরির কথা বললে, রাইট? ফেরিটা তো অবশ্যই নদীর উপর দিয়ে আসছে, তোমার একটা ফিল তৈরি হয়ে যায় যে যাওয়ার পর তার সাথে আমার দেখা হবে, হাতে হাত দেখা হবে, আর তারপর সে আমাকে বকা দিবে, এগুলো বকা দিবে, এতে মান অভিমানের ব্যাপারগুলো একসাথে থাকা হবে। শুধু গল্প করেই চক দিয়ে দাগ টেনে দুজনের দূরত্বে থাকবে, এই অংশটা তার, এই অংশটা তার, বাট গল্প করে সময় পার হবে, এরকম একটা ভাবনা তো টপ অফ মাইন্ডে ছিলই, রাইট? হ্যাঁ, মানে সেগুলো তো আর হলো না। হ্যাঁ, আচ্ছা, এটা একটা খারাপ লাগার কারণ।
না না, এটা খারাপ না, লাগার কারণ না। আচ্ছা না, ওকে ডান, তোমার কথাই মেনে নিলাম। যাই হোক, ওই যে নর্মালি সবাই দেখতে আসছে, এটা খারাপ লাগার কারণ। তারপর হ্যাঁ, এটা খারাপ লাগার কারণ তারপরে সেও আর কি পরে ওইখানে আর রাখেনি, বলে না এখানে রাখা যাবে না, একটু প্রবলেম হচ্ছে তার, মানে সবাই জেনে যাবে, এটা ভেবে সে আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে তার ম্যাচে রাখলো, মানে ম্যাচে যে তার আন্টি এবার একদম কাছাকাছি। বাড়িওয়ালা, তার বাড়িওয়ালার রুমে রাখলো Okay. আন্টির কাছে। তো আমি আন্টির কাছে থাকলাম, আর সে উপরে চলে গেল, সে ব্যাচে উপরে দোতলা থাকতো আর আমি নিচে। তো আমি আন্টির সাথেই থাকলাম সেদিন রাতে। তারপরে কি হলো, মানে সে উপরে গিয়ে আবার সেই যে ফোনে কথা বলা, সেই ফোনে কথা বলা শুরু করে দিল। মানে যে তোমাকে রেখে? হ্যাঁ, যে কারণটার জন্য আমি আসছি সেই কারণটাই আর কি। তারপর ফোনে কথা বলতে শুরু করে, আমি সেই ফোনের ভিতরে কল দিচ্ছি, তারপরে আমি ফোন, তুমি নিচে, সে উপরে। হ্যাঁ এখনো তার সময় হচ্ছে না তোমার কাছে আসা, রাইট? হ্যাঁ, সে ফোনে কাছে কথা আসা বলতে, আমি বলতেছে। কাছে আসার শব্দটা যেন কেমন একটা ইন্টেন্স, একটা ভল্গার হ্যাঁ, মানে গন্ধ আর স্মেল আছে, বাট কাছে আসা বলতে পাশে এসে যে কথা বলা বা তোমার হ্যাঁ। ওইটারও সময় হচ্ছে না। ওকে, হ্যাঁ, সে কথা বলতেছে, তারপরে আমি তার কথার ভিতরে কল দিচ্ছি, তারপরে আমাকে ফোন দিয়ে বলতেছে, তুমি তো এরকম ছিলে না, আমার একটা কল দেখলে আর কল দিতে না। আমি বললাম এখন তো বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি ওয়েটিং হয়ে যাচ্ছে, সেজন্য আমার কলগুলো বেড়ে যাচ্ছে। তারপর বলেছে হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি মানে তাকে জিজ্ঞেস করলাম, মানে সে অর্থে গল্পের মাঝে যদি কেউ আমাদের সাথে কমিউনিকেট করতে চান, এবং স্পেশালি ইট ইজ কল টু প্রডিউসার্স, এবং যারা সর্বোচ্চ শেয়ার করতেছেন, এর মধ্যে কেউ যদি আমাদের সাথে ভিডিও স্ট্রিমিং এ আমাদের সাথে যুক্ত হতে চান, আমরা সরাসরি তাকে কানেক্ট করিয়ে নিব, রাইট প্রডিউসার? অ্যাটলিস্ট 2 জনকে তো আমরা নিচ্ছি আজকে। আমাদের চেষ্টা থাকবে। হ্যাঁ। তারপরে কি হলো, মানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সে কিন্তু আমার ফ্যামিলির সবার সাথে কথা বলেছে, আমার আন্টির সাথে কথা বলেছে, আমার আন্টিকে কমিটমেন্ট করেছে যে সে আমাকে বিয়ে করবে, আমাকে যেন আর কোথাও বিয়ে না দেয়। আর এই আমার আন্টি আবার ব্যাপারটাকে মানে খুব সিরিয়াস ভাবে নিয়েছে, মানে সে খুব সুন্দর করে কথা বলেছিল আমার আন্টির সাথে। এবার আমার আন্টি আবার তারপরে আমার খালাতো ভাই বোন, এদের সবার সাথে আর কি কথা বলেছে সে, ওকে, সবার সাথে। আমার ফ্যামিলি মেম্বারের সাথে, শুধু আমার আম্মুর সাথে কথা হয়নি, আর সবার সাথে কথা হয়েছে। কথা হওয়ার পরে মানে সবাই ব্যাপারটা জানতো, আর এই সবাই ব্যাপারটা জানার কারণে আর কি তারপরে সে আর কি সবার সাথে একই কমিটমেন্ট করছিল যে সে আমাকে বিয়ে করবে। তারপরে আমি যখন আসি, আসার পরে আমি ছাদে চলে যাই, মানে সে আমাকে ডাকে, বলে ছাদে আসো। তারপরে ছাদে যাই, মানে কথা বলতেছিল না, এসে আরেকটা রুমে বসেছিল, আর আমি এই রুমে বসা, মানে আরেক রুমে বসা ছিলাম, মানে আমি ওই যে কল করছি অনেক বেশি, এজন্য সে রাগ করে এসে ওইখানে বসে আছে, আর আমি এই পাশে বসে আছি, আমি এত কল করেছি কেন, এজন্য। তারপরে উঠে চলে গেল, তারপরে আমি ওইখান থেকে উঠে আড়ালে চলে গেলাম, আমিও তার সামনে পড়লাম না। তারপরে একটু পর মানে এসে আমাকে বলল ছাদে আসো। তারপরে আমি ছাদে গেলাম, ছাদে যাওয়ার পরে আমি কান্না করে দিলাম যে আমি অনেক দূর থেকে আসছি, আর আমি কিন্তু আপনার টানে আসছি এখানে, আর কিছুর জন্য না। সেখানে যদি আপনি আমাকে এরকমের করেন, তাহলে এখন আমি কোথায় যাব? হ্যাঁ, আমি ফিরে যেতে পারি ফ্যামিলিতে, কিন্তু আমার আগে যে একটা জায়গা ছিল সেই জায়গাটা আর থাকবে না। এটা বলার পরে বলতেছে ঠিক আছে কান্না করতে হবে না, ওঠো। আমি বসে পড়ছিলাম একদম। তারপরে ওঠার পরে আমি বললাম যে মেয়েটা কে, কার সাথে কথা বলেন আপনি? তারপর বলে যে ও আমার ফ্রেন্ড। বললাম ফ্রেন্ডের সাথে কি মানুষ এত কথা বলে? আমার সাথে তো এত কথা বলেন না, এই ঘন্টার পর ঘন্টা কি কথা বলেন? বলে তুমি যে এখানে আসছো সেটা ও জানে। আমি বললাম এতটা কাছে হয়ে গেল যে আমি এখানে আসছি সেটা তাকে জানানোর ব্যস্ততা হয়ে গেল, কিন্তু আমি যে এখানে আসছি আমার সাথে কথা বলার সময় হলো না। তারপর বলতেছে তুমি কি চাও? আমি বললাম আমি চাই ওই মেয়ের সাথে আপনার কথা বলবেন না। বলে ঠিক আছে তাই হবে, তাহলে আমার কথাও রাখতে হবে। আমি বললাম কি কথা? বলে আমি তোমাকে কোরবানির পরে বিয়ে করব, ততদিনে আমি তো যেভাবে চালাবো সেভাবে চলতে হবে। আমি বললাম না, সে যেভাবে আমাকে বলবে পথ চলতে আমি যেন সেইভাবে চলি, সে যা বলে তাই যেন আমি শুনি। আমি বললাম সব কথা শুনবো, বিয়ে করে রাখলে তারপরে যা বলবেন তাই শুনবো, কিন্তু বিয়ে করতে হবে। বলতেছে না, এই কথাটাই আমি রাখতে পারবো না, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু সেটা কোরবানির পরে, কোরবানির আগে কোনোভাবে প্রিয়াঙ্কা বিয়ে কোষ্ঠী পাথরের মতো, রাইট? যাদের মধ্যে কোন রকমের ফলস বা কোন রকমের হিপোক্রেসি থাকে, বিয়ের কথা বলে দ্বিধা পিছিয়ে যায়, রাইট? এটা বের হয়ে যায়, এটা একটা আমার কাছে মনে হয় ভালো টেকনিকও, কারো মনের কথা বের করার, অ্যাপ্লাই করলে দেখা যায়। ওকে, তারপরে আসলে জেনুইন কিনা এটা বোঝার মনে হয়
ওকে, তারপর হ্যাঁ, তারপরে সে আমাকে বললো যে আমি 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 বললাম যে বিয়ের না। কথা বললেই ব্যাকফুটে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। একটু সময় দাও। বললো যে আমি কোরবানির পরে বিয়ে করবো। আমি বললাম আপনি কোরবানির পরে বলবেন, তারপর আপনি কথায় কথায় যে সারাক্ষণ ল্যাপটপ নিয়ে কাজ করেন, কম্পিউটার নিয়ে কাজ করেন, আর আমাকে বলেন যে কম্পিউটার তোমার সতীন। তাই আমি তখন খুব ক্ষেপে যেতাম, আমার সতীন কখনো কম্পিউটারও হবে না, কিচ্ছুকে নিয়ে এরকমের কথা বলবেন না। তখন বলতাম যে তখন যদি সত্যি সত্যি এবার ওই মেয়েটাকে সতীন বানিয়ে ফেলেন, আমি তাহলে আমি বিয়ে ছাড়া আমি যাবো না এখান থেকে। হ্যাঁ, তারপর বলতেছে যে তাহলে তো হলো না, আমি তো তোমাকে বুঝাতে পারলাম না আমার সমস্যাটা কোথায়। আমি বললাম আপনার সমস্যাটা কোথায়, জাস্ট একটু মানে বিয়ে করে রাখলেই তো হয়, তাহলে তো আমি সব শুনি। বলে যে না, এটাই আমার প্রবলেম, আমি এখন বিয়ে করতেই পারবো না, আমার কাছে মানে এখন বর্তমানে আমি খুবই প্রবলেমে আছি, আমার কাছে কোনো টাকাই নেই। আমি বললাম ঠিক আছে, টাকা আমি দেবো। বলে যে হ্যাঁ, তোমার থেকে টাকা নিয়ে আমি কেন বিয়ে করব। আমি বললাম আরে ঠিক আছে, নিয়ে নিয়ে করবে, কিন্তু বিয়েটা তো হোক, যেভাবে হোক না কেন বিয়েটা তো হোক। বলে বিয়েটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন, তুমি তো এরকমের আগে ছিলে না, যা বলতাম তাই শুনতে, তাহলে এখন বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন। আমি বললাম আমার ভয় করতেছে, কারণ আপনি অনেক বেশি কথা বলেন ফোনে। বলে ঠিক আছে, ওই মেয়েকে আমি ব্লক করে দেবো। তো আমি বললাম ঠিক আছে, আমি দেখি আপনি ব্লক করবেন। বলে আমি মেয়েটাকে কল দিচ্ছি, তুমি কথা বলো। এই বলে সে দূরে সরে গেল, তারপরে কল দিয়ে আবার কেটে দিল। বলে থাক, তাহলে বেশি হয়ে যায়, আমি ওকে বারণ করে দিব আমার কাছে আর কল না দিতে। বললাম ঠিক আছে। তারপরে আমার কাছে মাপ চাইলো, বসে মানে মাপ চাইলো, বললো আসলে আমি অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দিও, আমি আর ওই মেয়ের সাথে কথা বলবো না। আমি বুঝতে পারছি যে তোমার অনেক খারাপ লাগছে শুনে। তারপর গাড়িতে বসে যখন আসছিলাম তার সাথে, তখন কি হলো, তখন ওই মেয়েটা কল দিয়েছিল। ওই মেয়েটা কল দিয়ে মানে আমার সামনে, আমি পাশে বসা কান্না করতেছিলাম, অনেক কান্না করতেছিলাম পাশে বসে। মানে বাড়ি থেকে আসছি, তারপর গাড়িতে ওঠার সময় অনেক কান্না পাচ্ছিল, কিন্তু সে ওই মেয়েটার সাথে মানে জিজ্ঞেস করতেছিল তুমি কি খেয়েছো, রাতে আবার না খেয়ে থেকো তোমার না। সামনে? হ্যাঁ, রাতে না খেয়ে থেকো না, খেয়ে তারপরে ঘুমিও। তো এটা বলার পরে আমি আর খুব জোরে কান্না করে দিছি। দেওয়ার পরে সে মানে ডান হাত দিয়ে কথা বলতেছে, আর বাম হাত থেকে একটা টিস্যু উঠিয়ে আমার এরকম সামনে ধরছে যে এটা দিয়ে মুছে নাও। এবং কথা বলতেছে মেয়ের সাথে? হ্যাঁ, ওই মেয়ের ওই সাথে। কথোপকথন তুমি শুনছো? হ্যাঁ, ওটা শুনে আমি জোরে কান্না করে দিছি। তারপরে কান্না করে দেওয়ার পর ওই কথাটাই আমি বলছি যে আমি থাকাকালীন অবস্থায় আপনি কি করে ওই মেয়েটার সাথে এইভাবে কথা বললেন। বলে ও তো ফ্রেন্ডের সাথে মানুষ এইভাবে কথা বলে না। আমি বললাম আমার তো ফ্রেন্ড আছে, কই আমি তো কখনো এরকম করে কথা বলিনি। তারপরে বলে ঠিক আছে, ওই মেয়েটাকে নিয়ে যখন এত সমস্যা, তাহলে হ্যাঁ আমি মেয়েটার সাথে কথা বলবো না। আমার অনুষ্ঠানে কিন্তু একদম আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ। আমরা অলরেডি আর হয়তো 10-15 মিনিট আপনার গল্প শুনতে পারবো। আপনি কি অলমোস্ট সমস্ত কথা বলে এসেছেন নাকি কিছু বাকি আছে? অনেক বাকি আছে। এই জন্যই বারবার বলতেছিলাম যে এমন ভাবে গল্পটাকে সাজান যাতে করে অপ্রয়োজনীয় কথাগুলো হয়তো আপনার সময় নষ্ট না করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি প্রয়োজনীয় কথাতে আসুন। হ্যাঁ। তারপরে আমাকে ওইখান থেকে বললো যে তুমি কাজ করো, তুমি চলে যাও, আমি তোমাকে নিতে আসবো, আমি তোমাকে টাইম দিচ্ছি, কোরবানির পর আমি আসবোই, আর প্রতি মাসে একবার করে দেখা করতে যাব। তো আমি তার কথাটা মেনে নিলাম, কিন্তু মেনে নেওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই। আমার প্রচুর মানে অ্যাবডোমেন পেন, মানে পেটে ব্যথা হয়, অনেক বেশি পেটে ব্যথা হয় হঠাৎ করে, কারণ আমি যে না খেয়েছিলাম, আমার গ্যাস্ট্রিক বেড়ে গেছিল, ঠিক মতো খেতাম না। 3 দিন না 2 দিন ছিলাম ওখানে। সে তো অফিস চলে যেত, তারপরে আমি সকালে উঠে হাঁটতে পারছিলাম না, মানে এত বেশি পেটে ব্যথা হচ্ছিল। তারপরে তাকে রাতে আমি বলেছি, রাতে বলার পরে সে আসে, ওই যে বাড়িওয়ালা আন্টি ছিল, সে আমাকে অনেক হেল্প করে, চলে যায়। তারপরে সে যখন দেখছে যে সত্যি আমি উঠে বসতে পারি না, মানে কথাই বলতে পারছিলাম না, তখন সে নিচে চলে আসে, সবার মাঝে বসা ছিল, সেখান থেকে দৌড়ে চলে আসে, এসে মানে বাড়িওয়ালা আঙ্কেল কাছে পারমিশন দেয় যে আমি কি ওর রুমে যেতে পারি। তারপরে সে পারমিশন দেয়, আসে, এসে আমাকে ভাত খাইয়ে দেয়, ভাত খাইয়ে দিয়ে তারপরে মানে মশারি টানিয়ে তারপর বলে এখন ঘুমিয়ে পড়ো, সকালে আমি তোমাকে বাস অব্দি পৌঁছে দেবো যদি সুস্থ থাকো। ওই সময়টাকে ওই মানুষটাকে কেমন লাগতেছিল যখন সে তো আপনার এত যত্ন করে মশারি টাঙায়? তখন মনে হয়েছিল যে কালকে যে আজকে যে কথাগুলো বলেছে সবকিছু সত্যি। পৃথিবীর সেরা মানুষ এটা। হ্যাঁ, এই মানুষটা আমাকে নিতে আসবে। এত অল্পতে কেমনে কনভিন্সড হই আমরা? আমার তো কেন জানি মনে হচ্ছে যে ব্যাংককে আমাকে পাঠাতো জুয়েল, ইঞ্জেকশন নিয়ে মেয়ে হয়ে ছাইয়া করে বাংলাদেশে আবার ঢুকি।
এবং আসলে কি সম্ভব এত অল্পতে কনভিন্সড হওয়া? একজন মানুষ চোখের সামনে বেহায়াপনামো করতেছে, ব্যভিচারী করতেছে, অন্য মেয়ের সাথে ইনভলভ, আবার এই অবস্থাতে আপনাকে টিস্যু আগায় দিচ্ছে তোমারে, সেই টিস্যু দিয়ে আবার তুমি চোখ মুছতেছো, আবার সারাদিন সারা রাতের ইগনোরেন্স বাদ দিয়ে হঠাৎ এসে মশারি টাঙায় দিল, একটু ভাত মাখায় খাওয়াই দিল, সে আবার সেরা পুরুষ হয়ে গেল। এত সহজে বিশ্বাস করা যায়? তাই আমি চাই যে মেয়ে নারীত্বের তো আসলে কোনো তুলনা হয় না, কারণ মা এই মায়া সত্তার হাত, এই নারীত্বের হাত ধরেই তো পৃথিবীতে আসেন। বাট আমি চাই যে নারীর সত্তা না, সত্তা পুরুষের থাকুক, অবয়বটা নারীর মতো হোক, যাতে এত সহজে একটা নারী কনভিন্স না হয়। কেমনে কনভিন্স হন? তারপরে আমি ওইখান থেকে তারপরে আমি যাব, এর আগে একটু প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে আসি, প্রিয়াঙ্কার কাছ থেকে ঘুরে এসে ব্যাক টু ব্যাক আপনার কাছে যাব, অর্থী তোমার কাছে যাব, এবং সিরিয়াসলি আমি চাইবো যে তোমার যে জিনিসগুলো জরুরি, যে স্টোরিগুলো তুমি বলতে এসেছো, ওগুলো কাভার করো। তুমি প্রায় 7-8 ঘন্টা জার্নি করে এসেছো, নিঃসন্দেহে তোমার পরীক্ষার বর্ণনা, মেসের বর্ণনা আর সব ছোটখাটো বর্ণনা দেওয়ার জন্য আরো অনেক বড় ঘটনা বাদ থেকে যাচ্ছে। সময় কিন্তু বেশি নাই, তোমার হাতে সময় আছে আর মাত্র 15 মিনিট। ক্লিয়ার? আর তার আগে আমি কয়েকটা কমেন্টস পড়ে, কমেন্টস কেমনে করবো? এই যে কি নামের মিজান রাব্বি, এর কিছু বলার থাকলে বল রে ভাই। প্রিয়াঙ্কা ওর দিকে তাকাবো নাকি গল্পে কনসেন্ট্রেট করবো? ওর দিকে তাকানোর কারণে গল্পে কনসেন্ট্রেট করতে পারছি না। কিছু বলার থাকলে বলো, আর তোমার কাছ থেকে কিছু ডেলিভারি নিবো এবং সরাসরি চলে যাবো আমাদের আজকের অতিথি। অবশ্যই গল্পে কনসেন্ট্রেট করতে হবে। গল্পই আমাদের এই ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের প্রাণ। সো অবশ্যই গল্প শুনতে হবে, আর আমি তো আছি। এমডি জুবাইর আহমেদ লিখেছেন, এই প্রিয়াঙ্কা আপু কমেন্ট পড়েন। এই যে পড়ে দিলাম। কমেন্ট না পড়লে মাথা নষ্ট হয়ে যায়, কিন্তু মাথা ঠিক করে ফেলেন। মিমি বিশ্বাস লিখেছেন, নারীর মন খুবই দুর্বল। আফসানা মিমি, জি ভাইয়া, মেয়ে মানুষ খুব অল্পতেই গলে যায়। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের প্রাউড স্পন্সর ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের এই স্টুডিওতে যারা আসতে চান এবং আপনার গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, তারা যা করতে পারেন, আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নাম্বারে, অথবা আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানেও আপনার গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 01841904904। নিচের স্ক্রলে যাচ্ছে, আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে, এবং দেখে গল্পটি লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। ফিওনা প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশের প্রাউড স্পন্সর ফিওনা সবসময় অফার করে বেস্ট প্রাইস ইন দ্য সিটি। নিউ অ্যারাইভাল পাঞ্জাবি মাত্র 995 টাকা, হেভি এমব্রয়ডারি পাঞ্জাবি মাত্র 1095 টাকা, ফিওনার এক্সক্লুসিভ শার্ট নিউ অ্যারাইভাল 995 টাকা, মুম্বাই গর্জিয়াস এমব্রয়ডারি পাজামা পাঞ্জাবি সেট 3005 টাকা, ডেনিম প্যান্ট 557 টাকা, লেডিস স্টাইলিশ কুর্তি 995 টাকা। ফিওনা মানি শহরের সেরা দামে সেরা কোয়ালিটির প্রোডাক্ট, সেরা দামে পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, কুর্তি অর্ডার করতে ক্লিক করুন শপ নাও, অথবা ভিজিট করুন www.fionabd.com, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা তাদেরকে SMS করে দিতে পারেন। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841990151। তাদের শোরুম অ্যাড্রেস গুলো আমি বলে দিচ্ছি। শোরুম অ্যাড্রেস বসুন্ধরা সিটি, শপ নাম্বার 60, 61, 62, 63, লেভেল 2, ব্লক A, পুলিশ প্লাজা কনকর্ডে তাদের একটি শোরুম রয়েছে। শপ নাম্বার 239, লেভেল 1, ব্লক A। FIONA ফিওনা লিখে সার্চ দিলেই আপনারা ফিওনার ফেসবুক পেজটি পেয়ে যাবেন। সেখানে লাইক দিয়ে অথবা কমেন্ট করে আপনারা ফিওনার সাথে যুক্ত হয়ে যেতে পারেন এবং তাদের অফারগুলো বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। তাদের ফিওনা থেকে আপনারা প্রোডাক্ট পারচেজ করতে হলে কিছু শর্তাবলী মানতে হবে, সেই শর্তাবলীগুলো আমি বলে দিচ্ছি। প্রোডাক্ট ডেলিভারির সময় 3 থেকে 7 দিন, ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 60 টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। ডেলিভারি চার্জ ঢাকার বাহির থেকে যারা অর্ডার কনফার্ম করতে চান তাদেরকে প্রথমে 150 টাকা বিকাশ করে দিতে হবে, অন্যথায় অর্ডারটি বাতিল বলে গণ্য হবে। এই মুহূর্তে নিয়ে নিব আরো কিছু কমেন্টস। এমডি ওয়ালিউল্লাহ লিখেছেন, মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশ দ্বারাই প্রমাণিত। সুমন মন্দাল টেক্সট করেছেন আমাদেরকে। তোহা মিলন
Priyanka Apu is damn big fan of Guru Ehtisam. Take love. Thank you, Toha Limon. MD রাসেল হোসেন, গুরু কেমন আছেন? গুরু, আমি আপনার সাথে কথা বলতে চাই, প্লিজ একটু কথা বলুন। গুরুর সাথে কথা বলতে হলে আপনার গল্প লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে 16260 নম্বরে। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন GURU গুরু স্পেস, আপনার গল্পটি লিখে পাঠিয়ে দিন 16260 নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01841904904। আপনার গল্পটি লিখে পাঠালেই সেই গল্পটি আমরা গুরু পর্যন্ত পৌঁছাতে পারবো, এবং আপনার গল্পটি যদি সিলেক্ট হয়ে যায় আপনি চলে আসতে পারেন ফিউচার প্রেজেন্স ভালোবাসার বাংলাদেশে এই স্টুডিওতে। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। একটা দীর্ঘ জার্নি করে আসা, অনেক ক্লান্তি আপনাকে ভর করেছে, স্বাভাবিক আপনি ক্লান্ত। তবু আমরা জানতে চাই, শুনতে চাই পুরোটুকু। হ্যাঁ, আমরা আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে একটা গল্প তো শুনি, একই সঙ্গে এই গল্পটা যেন অন্যদের কাজে লাগে, ঠিক এটাই চাই। তার আগে আপনি একটু আমাদেরকে বলেন তো, আমাকে আর প্রিয়াঙ্কাকে এবং আমাদের সঙ্গে যারা শুনছেন এই মুহূর্তে দেখছেন, ঠিক কি কারণে এত কষ্ট করে আমাদের এই আয়োজনে আসা? আজকে এই যে আমি আসছি, প্রতি বৃহস্পতিবার যেটা হয় গল্প বলা, যে সবাই আছে গল্পটা শোনার জন্যই আসছে, সবাই শুনছে, আর আমি আসছি শোনাতে, কারণ আমার কিছু ভুল আছে, আমি চাই না আমার মতো নেক্সট আরো কেউ ভুল করুক। আমার সিদ্ধান্তে অনেক ভুল ছিল, আর এজন্যই আমি আসছি যাতে এরকম সিদ্ধান্ত কেউ না নেয়। সব ভুলে গেলে যখন তোমাকে ভাত মাখিয়ে খাওয়ালো এবং তোমার মশারিটা রাঙিয়ে দিল, তাই তো? কিন্তু বাসায় এসে টের পেলে যে অ্যাবডোমিনাল যে পেইন, দীর্ঘক্ষণ তোমার না খেয়ে থাকার কারণে যে কষ্ট, গ্যাস এবং সবকিছু মিলিয়ে তোমার যে সমস্যা, তারপর থেকে। হ্যাঁ, তারপরে আমি কি করলাম, পরদিন সকালে সে অফিস যাচ্ছিল, আমাকে বলছিল যে তোমাকে কালকে আমি গাড়িতে উঠিয়ে দেবো, তুমি সকালে রেডি থেকো। তো আমি তার কথায় রাজি হয়ে গেলাম যে 3 মাস পরে আমাকে কোরবানির পরে নিতে আসবে, সেজন্য আমিও রেডি হয়ে গেলাম। কিন্তু রেডি হয়ে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত ঠিকই গেলাম, কিন্তু তারপরে যেতে পারছিলাম না। এত বেশি ব্যথা হয়েছিল যে আমি একটা রেস্টুরেন্টে বসে পড়েছিলাম, যে আমি ওখানে একটু বসবো। খুব সকাল ছিল ওখানে, তখনও খাবার দাবারও রেডি হয়নি, এতটা সকাল। সেখানে গিয়ে বসে পড়েছি যে আমি উঠতে পারতেছি না। তারপরে সে আমাকে বললো, আসলে আমি পাষাণ হয়ে গেছি, তোমার সাথে এরকম পশুর মতো ব্যবহার করেছি, এটা আমার স্বার্থের জন্য করেছি, যে আমি যাতে মানুষ যাতে আমাকে বদনাম না দেয়, মা আসলে এটা আমার স্বার্থের জন্য করেছি, আমাকে মাফ করে দিও। আমি বললাম ঠিক আছে, আমি তো এসেছি, এটা আমার অন্যায় ছিল, আর তাই আমার অন্যায়টা তো আমাকে দেখতে হবে, আমি চলে যাচ্ছি। কিন্তু আমি যেতে পারিনি। সে আমাকে বাঁচি করে অফিস দিয়ে যাচ্ছিল। তখন মানে আমার একটা দুঃসম্পর্কের একটা বোন ছিল, দুঃসম্পর্ক বলতে আমার রিলেটিভই ছিল, কিন্তু আমি আসলে কারো বাসায় এরকমই যেতাম না, তাই সম্পর্কটা ওরকমের না, সবার সাথে থাকতে যেরকম সেরকমের না। তারপরে তার বাসায় আমি চলে গেলাম, যেহেতু আমি অনেক অসুস্থ ছিলাম, আমি যেতে পারছিলাম না। তার বাসা ছিল ওইখান থেকে কাছেই, আমি সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে মানে তাকে বলেই গেছি, সে বলছে ঠিক আছে তুমি ওখানে চলে যাও, সুস্থ হলে তারপরে যেও। আমি ওখানে চলে গেলাম, কিন্তু সেই আপুটা আমার সাথে খুব মিসবিহেভ করলো, প্রতিনিয়ত আমাকে আঘাত করতো, মারতো, থাপ্পড় দিত, মানে সে শাসন করতো, মানে মানে আমি এখানে আসছি কেন, তারপরে মানে কথা শোনাতো অনেক ইনিয়ে বিনিয়ে। যাই হোক, সেটা সহ্য করতে হয়েছে তার জন্য, কিন্তু তাকে মুখ ফুটে কখনো বলিনি যে আমি এখানে ভালো নেই। তার সাথে আমি বেশ ভালোভাবে কথা বলেছি, কিন্তু ওখানে থাকাকালীনও সে ইগনোর করেছে। কিন্তু সে বলেছে যদি মানে তুমি তোমার স্থানে ফিরে যাও, তোমার বাড়িতে ফিরে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে, একদম আগের মতো ঠিক হয়ে যাবে। তারপরে আমি ওই যে অসুস্থ ছিলাম, এই জন্য সে আমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার ট্রিটমেন্ট করে, মানে সেখানে দেখা যায় যে আমি যে গ্যাস্ট্রিক যে সমস্যাটা ছিল সেটাই সমস্যা, নিয়মিত খাওয়ার জন্য কিছু ঔষধ দেয়। আর এরপরে ওগুলো নিয়ে আমি ফিরে এসে তাকে বলি কি এইগুলো বিক্রি করে আপনার টাকা আপনাকে দিয়ে দেবো, কিন্তু আমি ওষুধগুলো খাবো না। তারপর বলে না না জেদ করো না, তুমি ফিরে যাও, আমি নিতে আসবো। তো আমি যখন গাড়িতে উঠি তখন তাকে বলি আমাকে নিতে আসবেন কিন্তু। বলে ঠিক আছে যাব। এরপরে আমি ফিরে আসার পরে ঈদ ছিল, আমি বাড়িতে ফিরে যেতে পারিনি, আসলে অন্যের বাড়িতে থাকতে হয়েছে, আমি তো বাড়িতে থাকতাম না।
আমি বাড়িতে থাকিনি, আমি যেখানে থাকতাম সেখানে চলে যাই আমার ম্যাচে। ঈদের দিন সে একটা কল করে না, মানে বিকেলে আমি নিজে কল করি, বলি যে আমাকে নিতে আসবেন না? বলে হ্যাঁ আমি নিতে আসবো, আর প্রতি মাসে তো একবার করে দেখা করতে যাবো বলেছি না। বললাম ঠিক আছে, কিন্তু আমাকে কন্টিনিউ ফোন দিতে হবে। বলে হ্যাঁ দেবো তো। এরপরে আমার সাথে বলে কি তুমি একটা ভুল করেছো। আমি বললাম কি ভুল করেছি? বলে ভুলটা পরে বলবো, আগে ঢাকাতে যাই, আমি তো বাড়িতে আছি। যাওয়ার পরে আমার সাথে কথা বলে না, আমি ফোন দেই, বলে কি তুই কল করো, এর জন্য আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, আমি রিজেন দিয়ে দিয়েছি, আর তুই যাতে এসে আমাকে না পাও সেজন্য এখান থেকেও চলে গেছি, আমার যখন সময় হবে আমি তখন তোকে খুঁজে নেব। তো আমি বললাম ঠিক আছে, সেটা আমাকে বুঝিয়ে বললে ছেড়ে তো দেয় না আমি- কেন এই ছেলেগুলো, কেন আটকায় রাখে? হ্যাঁ, তারপরে আমি তোকে খুঁজে নেব এটা বলার পরে আমি বললাম আমাকে বললেই তো আমি একটু কল দিতাম না, যে সমস্যা হচ্ছে এটা তো আমাকে বুঝিয়ে বললে আমি দিতাম না। বলে তোকে তো বুঝিয়ে বলার মানুষ না, তুই তো শুনবি না আমার কথা। আমি বললাম আপনার কথা বললেই আমি শুনতাম, সেদিন যে শুনিনি সেটার অন্য কোনো কারণ ছিল, তাই শুনি নাই, তাই চলে গিয়েছি, কিন্তু আপনার কথা তো আমি সবসময় শুনেছি। বলে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটা ইন্টারভিউ আছে, আমি ঢাকা থেকে চলে যাচ্ছি, বাসা ছেড়ে দিয়েছি, তুই আর আমাকে ফোন দিবি না। তো 2 দিন হয়ে গেল ফোন দেয় না। তারপরে একদিন রাতে অনেক রিং দিচ্ছি, মানে রিং হচ্ছে, কল ধরছে না, তো বন্ধ ফোন। তারপরে ফেসবুক ঘাঁটতেছিলাম, হঠাৎ মানে খুব কান্না পাচ্ছিল, এত কান্না পাচ্ছিল। রাত 12টার সময় যখন ফেসবুকে তার আইডি থেকে দেখি আমাকে ব্লক দেয়া, তারপর তার আইডির মানে যে ফ্রেন্ড গুলো তাদের তো আমার মনে ছিল যে কারা কারা ছিল লিস্টে, তাদের লিস্ট চেক করতেছিলাম নাম সার্চ দিয়ে। তো হঠাৎ দেখতে পেলাম যে তার সাথে একটা মেয়ে, মানে লাল শাড়ি পরে বসা, মানে সে বিয়ে করছে। বিয়ে করে চলছে? হ্যাঁ, এটা দেখার পরে আমি তাকে মেসেজ করি যে এটার কি দরকার ছিল। তারপরে বলে যে আমাকে একটু সময় দাও, আমি বরিশাল আসতেছি, কালকে আসতেছি, কিছু করো না। আমি বললাম আমি এখনো কিছু করব না? বলে না কিছু করো না, কিন্তু আমি সহ্য করতে পারছিলাম না। আমি ওই মুহূর্তে রাতে 1টার সময় ঘর থেকে বের হয়ে মাঠে একটার চলে সময়? হ্যাঁ, মানে মাঠের মাঝে চলে যাই, পাশেই মাঠ ছিল, মাঠে গিয়ে খুব জোরে গালি চিৎকার দিয়ে কাঁদি। তারপরে কান্না করতে করতে তাকে ফোন দিই, আমাকে বলে তুই কিছু করিস না, তুই কিছু করলে তাহলে আমি ফেসে যাব, আমার বউটাও ফেসে যাবে। ও ফেসে যাওয়ার ভয়? হ্যাঁ, ওর বউটাও ফেসে যাবে, ওর বউটা বিধবা হবে, এই কথা বলছে। আমি কালকে আসতেছি। আমি বললাম ঠিক আছে আপনি আসেন, আপনার সাথে আমি একবার কথা বলবো, তাহলে আপনি আসলে আমি আর কিছু করবো না, আমার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে বিয়ে করছেন, আমি সেটা মেনে নিয়েছি, কিন্তু কালকে আসবেন তো? বলে হ্যাঁ আসবো, কিন্তু আমি ওটা বলেও আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। ও যখন ফোন কেটে দিল, সারা রাত আমি বাইরে বসেছিলাম। সকালে মনে হয়েছিল ও আসবে, সেই জন্য সেই সাত সকালেই আমি বেরিয়ে পড়েছি। কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই তোমার? অনেক কাছে অনেক অভিযোগ করেছি, সেদিন সারা রাতকে ফোন দিয়েছি, 40 মিনিট 50 মিনিট এরকম করে কথা বলেছি। তখন সকাল হবে তার আগেই আমাকে বললো যে এখন আমি রাখতেছি, হ্যাঁ কালকে তো আমার আসতে হবে। তো সেই কথা বলার পরে এরপরে আমি সকাল হওয়ার সাথে সাথে আমি বাস স্ট্যান্ড চলে যাই। আমার মনে হলো যে ও আসবে, বাস স্ট্যান্ড গিয়ে বসে থাকি। ওই ছেলের জন্য যে বিয়ে করে ফেলেছে অলরেডি? হ্যাঁ, ও আসবে আর ওকে বলবো যে, আর ওকে মারবো হাত দিয়ে, যে ও কেন মারবে? এরকম করলো। হ্যাঁ, আমার অনেক জিদ হচ্ছিল। তারপরে আমি সেই বাস স্ট্যান্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে বসে থাকি, ও আসে না। আমি বললাম আপনি কি গাড়িতে উঠেননি? বলেন না, আমি আজকে আসবো না, আসবো তো কালকে, আমাকে আরেকটা দিন সময় দেবে। আমি বললাম আমি আর কোনো সময় দেব না। আমি তারপরে রংপুরের বাসে উঠে আমি সেখানে চলে যাই। সারা রাত আমি জানি চলে গেলে রংপুর? হ্যাঁ, আমি রংপুরে চলে যাই। সেখানে গিয়ে তারপরে আমি বলি, আমার যে এলাকাবাসী সবাই জানে যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমি তার সাথে কিছুদিন আগে চলে গেছিলাম, আর আমার রিলেটিভরা সবাই জানে। আমি এখন তাদেরকে কি উত্তর দেব? সে আমার সাথে এটা কেন করলো, কেন কমিটমেন্ট করতে গেল যখন বিয়ে করতে পারবে না? তারপরে তাদের যে মেম্বার, তাকে বললাম, সে বলল যে তুমি তো দেরি করে ফেলছো, ও তো বিয়ে করে ফেলছে। বললাম ঠিক আছে, তাহলে আমি ব্যাপারটা কাউকে জানাবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে ফোন দিয়ে বললো যে মেয়েটা যখন আসছে, মানে অনেক কষ্ট করে আসছে, ওর সাথে একবার কথা বলো, দেখো নিজের ভিতরে সমাধান করতে পারো কিনা।
কিন্তু সে ফোন দিয়ে আমাকে বললো যে তুমি মেইন রংপুরে আসো, সেখানে আমি আছি। তো আমি গেলাম তার চাস্তো ভাইকে নিয়ে। তার চাস্তো তুমি ভাইকে ছিল এইসব এলাকা? না। একা একা চলে গেছো? হ্যাঁ দেন রংপুর চলে গেলে মেন প্রপারে, রাইট? হ্যাঁ, মানে কোথায় সে আমাকে গেছিলে? আগে ঠিকানা দিছিল, হুম হুম। ঠিকানাগুলো আমার কাছে ছিল, আমি রেখে দিয়েছিলাম। ওইটা আর কি ওই পর্যন্ত যাওয়ার পরে তারপরে আর কি তাকে মানে পেলাম, তার পেলাম ইউনিয়ন পরিষদ, ওখানে মেম্বার চেয়ারম্যান ছিল, মেম্বারের সাথে কথা বলেছি অনলি, আর কাউকে ব্যাপারটা বলতে বারণ করেছি তার সম্মানের জন্য। কিন্তু সে কি করলো মানে আমাকে রংপুর দাঁড় করিয়ে ফোনটা বন্ধ করে দিল। তারপরে আমি সেখানে 9টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা ছিল যে কল দিবে, কিন্তু তারপরে আমার কোনো যাওয়ার জায়গা ছিল না। কার কাছে গেছো? কোন ভরসায় গেছো? তুমি একজন মেয়ে মানুষ। ও মানে ফোনটা বন্ধ করে দিয়ে আমাকে বললো যে, তখন কয়টা বাজে? মানে তখন আমাকে ফোনটা বন্ধ করে দিচ্ছে। আমি তখন কয়টা বাজে? রাত্রি 10টা? না, ও তো বন্ধ করে দিচ্ছে সন্ধ্যার সময়, যখন আমাকে আসতে বলছে। তারপর তুমি কোথায়? আমি ওখানে বসেছিলাম, আমি ভাবলাম হয়তো ওর ফোনে চার্জ নেই। আমার সাথে যে ছিল বললো যে ও তো এরকমের না, ওর তো হয়তো কোনো বিপদ ছিল, এরকমের, একটু অপেক্ষা করি। তারপরে এই অপেক্ষা করতে করতে আমি তার মায়ের কাছে কল দিই। তার মাকে বলি, আন্টি এরকম অবস্থা, দেখুন না, আপনি একটু দেখুন না, কিছু করা যায় কিনা, আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন। বলে আমি কি করব, আমার ছেলে করছে সেখানে আমি কি করব, তুমি এদিকে এসো না, তুমি এখান চলে যাও এখান থেকে। তারপরে তার যে ছোট ভাই, সে আমাকে ফোন দিয়ে বললো যে এইদিকে এসো না, যেখান থেকে আসছো সেখানে চলে যাও, আমাদের এদিকে আসবে না। মানে আমাকে খুব বাজেভাবে কথা বলছে। তারপরে বলার পরে আমার খুব রাগ হচ্ছিল যে আমার জীবনটা নিয়ে তারা এরকম খেলবে কেন, ও কেন এরকমের করবে, ও সবটা ইচ্ছে করে করেছে, এটা আমার এখন মনে হয়। তারপরে আমি তাদের বাড়িতে যাই। আমি কোথায় যাব রাতে? সে আমাকে বললো, যখন ওর জন্য আপনি আসছেন, আমার এখানে কিছু বলার নেই, আপনি ওর বাড়িতে যান না, ফিরে যান, কিন্তু আপনি যদি চান আমি আপনাকে ওর বাড়িতে পৌঁছে দেব। বললাম হ্যাঁ, আমি তাদের বাড়িতে যাব। তারপরে তাদের বাড়িতে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মা আমাকে বললো যে ওর ফোন বন্ধ, কোথায় আছে কেমন আছে সেটাই তো জানি না, আর তুমি ফিরে যাও। আমি বললাম আমি কিভাবে ফিরে যাব, আমি তো ওর সাথে দেখা করতে আসছি, সে যদি আমাকে দেখা করতো তাহলে তো হতোই, আমি তো ওখান থেকে ফিরে যেতাম। তাহলে এখন যখন এখানে আসছি তখন আমি তার সাথে দেখা করে ফিরে যাব। বলে যে না, ওর নাম্বার বন্ধ আছে, আর দেখো আমি জানি তোমাদের সম্পর্কটা অনেকদিন যাবত আমি শুনছি এরকমের, কিন্তু এখন তো ও বিয়ে করে ফেলছে। তারপরে আমি সেখানে বসেছিলাম, তাদের বাড়ির সামনে বসে অনেক কান্না করতেছিলাম, মানুষজন জড়ো হচ্ছিল। এক পর্যায়ে তার ছোট ভাই কি করলো, সাংবাদিক খবর দিল, সেখানে সাংবাদিক আসলো, কিন্তু তখন আমি আমার ওড়না দিয়ে আমার মুখটা ঢেকে ফেলছি যাতে আমাকে কেউ না দেখে। আর এখানে একটা মানে তার চাস্তো ভাই ছিল, সে আসছে, এসে বলছে আপু তুমি পিছন থেকে বেরিয়ে যাও, তোমাকে যেন সাংবাদিক না দেখতে পাই, তোমার তো একটা লাইফ আছে। এটা বলে আমাকে সে এখান থেকে বের করে দিল। আর সেখানে যে চেয়ারম্যান মেম্বার ছিল তারা আমাকে এগিয়ে দিল, বললো তুমি চলে যাও। সেখান থেকে চলে আসি, কিন্তু আমি ফিরে যাই না। আমি আসার পথে মানে আমার অনেক কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমার সবকিছু শেষ হয়ে গেছে। এত হতাশ কেন লাইফে, এত হাহাকার কেন, আমি এই গন্ডি থেকে গিয়ে কোনোদিন বের হতে পারবো নাকি এই অন্ধকারে থাকবো, মানে কেমন যেন প্রশ্ন হচ্ছিল বারবার মনের ভিতরে। তারপরে আমি সেখানে গাড়ির ভিতরে বসে 2টা ঘুমের ওষুধ খাই এবং গাড়ির ভিতরে ঘুমিয়ে থাকি। তারপরে সেখান থেকে আমি খুব খারাপ অবস্থায় হেলে দুলে মানে হাঁটতে পারছিলাম না, না খেয়ে না খুয়ে। তার ভিতরে তাদের বাড়িতে যাওয়ার পর তো সেদিন রাত হয়ে গেছিল, তার মা আমাকে একবার ঘরে উঠতেই দেয়নি। আমি সারা রাত বাইরে ছিলাম, সারাটা রাত বাইরে ছিলাম। তখন মেম্বার শুনে বললো এটা কোনো মানুষ এরকম করে, মেয়েটাকে তো উঠে একবার বসতে দিবে, সেটাও দেয়নি। তারপরে আমি আসছি, এসে না সে যেখানে জব করে ওইখান থেকে মিথ্যে বলেছিল চাকরি ছেড়ে দেয়নি, ওইখানেই চাকরি করতো। আর আমার সেটা মনে হয়েছিল, তাই আমি সেই অফিসের সামনে দাঁড়িয়েছিলাম, সারাদিন দাঁড়িয়েছিলাম যাতে একবার দেখা হলে শেষবারের মতো দেখতে পারি। দেখে কি হতো কিন্তু আমি জানি না, কিন্তু তখন আমার মনে হয়েছিল, এখনো মনে হয় মাঝে মাঝে, একবার দেখা হলে সব ঠিক হয়ে যেত। না ঠিক হয়ে যেত না, ওটাই হয়তো লাস্ট দেখা হতো, কখনো তো আর দেখতে পাবো না।
ইস, আর কখনো দেখতে পাবো না, তো একবার দেখে নিলাম। কোনো রিগ্রেট নাই, অভিযোগ নাই? অনেক অভিযোগ আছে, কিন্তু কাকে অভিযোগ করব? সে তো নিজেই ঢাকা দিয়ে আছে, গা ঢাকা দিয়ে। ওই ছেলে নাম্বারগুলো কি চালু আছে? না, ওর নাম্বার চালু নেই, কিন্তু ফেসবুক অ্যাক্টিভ থাকে সবসময়। এমন কোন কমিউনিকেশন নাম্বার আছে যেখানে আমরা যোগাযোগ করতে পারি? হ্যাঁ, নাম্বারটা দেওয়া যাবে? তার ছোট ভাই আছে, কিন্তু তার একটা কারণ ছিল। তার ছোট ভাই আমার ফেসবুকের আইডিতে আগে ছিল। ওকে, তারপরে তুমি চলে আসলে, দেন তারপর? চলে আসলাম, সে আমাকে লাস্ট একটা কারণ দেখাইছিল। সেটা হলো যে তার ছোট ভাই আমাকে ফেসবুকে আগে ফ্রেন্ড লিস্টে ছিল এবং কথা হতো টুকিটাকি। আর সে বলতো, মানে তার ছোট ভাই তার কাছে বলছে যে আমি নাকি তার সাথে রিলেশন করেছি। আসলে রিলেশন সেরকমের কিছুই না। তার ভাই আমাকে মেসেজ করতো আর আমি তাকে বারণ করতাম, নালিশ করতাম, মানে এর সাথে এই ছেলেটাকে, মানে এরকমের কিছু একটা হয়েছিল নালিশ করার কারণে। এবং সে ভাবছে নাকি ইচ্ছে করে করছে, আমি জানি না। এখনো মানে আমি তখন দাঁড়িয়েছিলাম। তখন আমি ভেবেছিলাম যে এখন ফিরে যাই, আবার কালকে সকালে আসবো, কিন্তু আমি ফিরে যাইনি। আমি সারা রাত সেখানে একটা দোকান ছিল, সেই দোকানের সামনে ঘুমিয়েছিলাম। সকালে উঠছে, আমি সকালে হওয়ার সাথে সাথে গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম যে এখান থেকে তো ঢুকবে, তখন একবারও কথা বলবো। একবারও কথা বলে না। আমি তখন একটু মানসিক ভাবে খুব অসহায় হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল যে তার সাপোর্টটাই আমাকে হয়তো আরেকবার বাঁচার জন্য সূচনা দিবে। কিন্তু মানে সে যদি আমাকে বলে যে ঠিক আছে, মানে তার ঠিক আছে আমার কাছে ঠিক আছে মনে হয়, কিন্তু আমার ঠিক আছে আমার কাছে ঠিক নাই। আর তার সেই ঠিক আছে, আর তার মুখে যে আমাকে ভালোবাসি বলা কথাটা, এটাকে শোনার জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম। সারা রাত ঘুমিয়েছিলাম, তারপরের দিনে দাঁড়িয়েছিলাম। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আর শরীরের সাথে পারছিলাম না। এরপরে তার অফিসের যে তার রুমমেট, তাদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে ও এখানে চাকরি করে, কিন্তু এখন চাকরি ছেড়ে দিয়েছে, মানে এখান থেকে অন্য অফিসে চলে গেছে। তো এখনো কোন অফিসে আছে সেটা আমি জানি, কিন্তু আর কখনো যোগাযোগ করিনি। কারণ আমি চাইলে যদি যাই তাহলে ওইখান থেকেও সরে যাবে। আমি যত ওর কাছে যেতে যাই তত দূরে চলে যায়, কিন্তু আমি ওর কাছে যেতে পারি না। লাস্ট একটা ইচ্ছে ছিল, একবার কথা বলবো, কিন্তু সেই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারিনি। এটা আমার কাছে মানে প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খায়, আমাকে ধাওয়া করে বেড়ায়। আমি একবার কথা বলা? হ্যাঁ। তো শুনবে এই প্রোগ্রাম, বলো কিছু বলার থাকলে। তোমার মোটামুটি এইগুলোই তো বলতে আসছিলে, রাইট? হ্যাঁ। বলো, এই প্রোগ্রাম যে শুনবে দ্যাটস ফর শিওর। বলো কিছু, যে কথাগুলো তুমি বলতে চাও। কি বলার আছে? এমন একটা ছেলে, যে ছেলের তোমাকে, তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় একটা মেয়ের সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে এবং তুমি স্পষ্টতই সেটা টের পাও। এবং এই ছেলেটি, তুমি নিজেও টের পেয়েছো যে বিভিন্ন সময় তোমাকে শুধুই আগলে রাখার চেষ্টা করেছে, অভিনয় করেছে, কোনোভাবে তোমাকে কিন্তু আপন করেনি। এবং যা যা ঘটনার ভিতর দিয়ে তুমি গেছো, তোমার কপাল ভালো, আল্লাহ সুপ্রসন্ন তোমার প্রশ্নে, যে তোমার অনেক বাজে রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। সো তারপরও তাকে কিছু বলতে চাও, একবার দেখতে চাও। বলতে যদি পারতে তাহলে তোমার মধ্যে অনুতাপ কাজ করতো না, তুমি শান্তি পেতে, তাই তো? কি বলতে চাও একটু শুনি তো, সেও শুনবে এই প্রোগ্রামে। আমি জানি না ওকে কি বলবো দেখা হলে, কিন্তু আমি ওকে একটা প্রশ্ন করতাম যে আমাকে ঠকালি কেন? মানে আমি যদি ঠকানোরই হতে তাহলে কেন এত দূর পৌঁছানোর পর ঠকালি? আগে কেন বোঝুনি? যখন আমার সাথে দেখা করতে যেতে তখন কোনো কারণ কেন থাকেনি? তখন ব্যস্ততা কোথায় ছিল? যখন আমাকে সময় দিয়ে তো ঢাকা আসতে, তখন তো মানে সময় ছিল, তখন তার ব্যস্ততা কোথায় ছিল? আমাকে বিয়ে করার জন্য যখন টাকা ছিল না, আমাকে পাঠিয়ে দিয়ে বিয়ে করেছে, তখন টাকাটা কোথায় পেল? দেখো, তোমার চাও কি অর্থী? ওর জন্য, ওর অপেক্ষায় বাকি জীবন পার করে দিবে, তাই তো? না, তার অপেক্ষা করে তো আর আমি মানে
কি করে আমি তার অপেক্ষা করব সে এই তো যে এখন তুমি বলতেছো তোমার মধ্যে একটা রিগ্রেট কাজ করে, একবার যদি দেখা পেতাম, তার সাথে যদি একটু কথা বলতে পারতাম। সো তার যে শূন্যতা, তার যে ফেলে যাওয়া তোমাকে, এটার জন্য বাকি জীবন পার করে দিবে, তাই তো? এটাই তো। আমি এখন এখনো তো এমনই আছো। হ্যাঁ হুম, না সেরকমের বলতে আমি এখন তার অপেক্ষাও করি না, কিন্তু নিজেকে নিয়েও ভাবি না। মানে নিজেকে নিয়ে যে ভাবো না, তোমাকে দেখেই বুঝতে পারতেছি তুমি একটা স্যান্ডউইচের মতো, তোমাকে একটা জীবন্ত লাশের মতো বানিয়ে দিয়ে চলে গেছে। তার সাথে কাটানো ভালো সময়গুলোই সবসময় মনে হয় ঘুরে ফিরে আসে। কিন্তু আমি তাকে ঘৃণা করতে পারি না, এটা সব থেকে বড় ব্যর্থতা আমার। অনেক চেষ্টা করি আমি ঘৃণা করব, আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি ঘৃণা করতে পারি না। আমার শুধু মনে পড়েও যে আমার দিকে তাকিয়ে কি হাসতো, তারপরে আমাকে ভালোবাসি বলতো, আর বলতো কখনোই ছেড়ে যাব না। ওর প্রতিটা কমেন্টমেন্ট রাত দিন এরকম ঘটনা ঘটতেছে। আজকে এই মেয়েটিকে আমাদের অনেক দূর থেকে আসছে, মেয়েটি সকাল আবার ফিরে যাবে, তাই তো? অর্থে হ্যাঁ তো অনেক দূর থেকে আসছে। আজকে আমাদের এই গল্পটা সিলেকশনের একটা বড় কারণ যে প্রতিনিয়ত অহর্নে স্পেশালি মেয়েদের মধ্যে এই ঘটনাগুলো অনেক বেশি ঘটতেছে। তারা এত বেশি রিলাই করে ফেলে, এত বেশি ভরসা করে ফেলে। ভাবা যায় এই মেয়েটির জীবনে যে যে ঘটনাগুলো ঘটেছে, আল্লাহ যদি তার প্রশ্নের সুপ্রসন্ন, কোনো কারণে যদি কুচনিচ হয়ে যেত, এমন এমন দুর্ঘটনার সামনে সে পড়তে পারত। কোনো কিছুর দিকে কিন্তু পিছন ফিরে তাকায়নি। যে মেয়েটি তার মামা, তার খালা এরকম একটা চৌহদ্দির মধ্যে বড় হয়েছে, সে মেয়েটি যখনই বলেছে ছুটে চলে গেছে তার কাছে ঢাকায়, অথবা তাকে পাওয়ার জন্য চলে গেছে সেই সুদূর রংপুরে, যেখানে আমি যতটুকু জানি তার ডিস্ট্রিক্ট, তার বাসা থেকে ওখানে পৌঁছাতে মিনিমাম 9-10 ঘন্টা বা তারও বেশি সময় লাগার কথা। একটা মেয়েকে ঘোরের মধ্যে নিয়ে ফেলেছে, নেশায় আসক্ত করে ফেলেছে। এক্স্যাক্টলি ওই ছেলেটি, তার শাহজাদা, অবশ্যই সাকসেসফুল, যে খুব অভিনয় করে সন্তর্পণে এমন ভাবে মেয়েটির ব্রেনটাকে খেয়ে ফেলেছে, এমন ভাবে মেয়েটিকে তার প্রতি আসক্ত করে ফেলেছে যে মেয়েটি তার বাইরে ভাববার আর কোনো কিছু নাই। শাহজাদা, অবশ্যই আপনি আপনার জীবনে ভালো আছেন, আপনি ভালো থাকেন। আমরা কারোর জন্য কিন্তু কোনোভাবেই কোনো খারাপ কিছু হোক কখনোই কামনা করি না। আর শাহজাদা, পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটে, পৃথিবীতে যে দীর্ঘ নিঃশ্বাস তৈরি হয়, এই প্রকৃতি বড় বেরহম শাহজাদা। প্রকৃতি কিন্তু এই পৃথিবীতে সমস্ত কিছু ফেরত দিয়ে দেয়। আল্লাহ না করুক আপনার সাথে, আপনার পরিবারের সাথে এমন কোন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, যেটাকে প্রতি মুহূর্তে তার প্রায়শ্চিত্ত আপনাকে করতে হয়। শাহজাদা, আপনি কিন্তু খুব আর্লি সময়ে আপনার সম্পর্কে টের পেয়েছিলেন যে অর্থীকে আপনি নিয়ে সংসার করবেন না, যে কারণেই অর্থীর সাথে সম্পর্ক থাকা অবস্থায় আপনি অন্যরকম সম্পর্কের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। ভাবছেন কি দরকার ছিল যে এই মেয়েটিকে নতুন করে, মানে যে মানুষটা একদম মারা গেছে তাকে আর নতুন করে মারার কি প্রয়োজন ছিল? ছেড়ে দিতে পারতেন, পরিষ্কারভাবে বলে দিতে পারতেন যে তোমার সাথে আমার জীবন চলবার না, এই সম্পর্ক কোনোভাবেই ওয়ার্কআউট করবে না। আপনি সবসময় মেয়েটিকে জিইয়ে রেখেছেন। একটা পর্যায়ে গিয়ে মেয়েটিকে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মধ্যে ফেলে দিয়েছেন, যে আপনার বাইরে কোনোভাবে কোনো পৃথিবী চিন্তা করতে পারে না। বড় আশ্চর্য লাগে, অবাক হই আমি, একটা মানুষ আর একটা মানুষকে এত ভালোবাসতে পারে, কোনো কিছু স্বার্থ, কোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে এতখানি ভালোবাসতে পারে। কসম খোদার, এভাবে মানুষকে না, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ভালোবাসতো, স্রষ্টা হয়তো তার দিদার তার সাথে করে ফেলতেন। এতখানি ভালোবাসা যে তার এত অন্যায়, এত ভণ্ডামি, এত 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 প্রতারণার পরেও তার বিরুদ্ধে কোন রকমের ক্ষোভ তৈরি হয় না, অভিযোগ তৈরি হয় না, কোন রকমের অনুযোগ তৈরি হয় না। শুধু মনে হয় যে সে যেভাবে মিষ্টি করে তার দিকে তাকাতো আর মিষ্টি করে হাসতো, ওই মুখটা যদি আরেকবার দেখতে পায়, আমাকে যেভাবে খুব যত্ন করে খুব পবিত্রতার সাথে বলতো, অর্থী আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা যদি আরেকবার তার কাছ থেকে আমি শুনতে পাই। এতখানি ঘোরের মধ্যে তাকে তৈরি করে ফেলেছেন। আপনি সাকসেসফুল, আপনি আপনার জীবনে হয়তো ভালো আছেন, দেখুন একটা জীবন্ত লাশ তৈরি করে দিয়ে যাচ্ছে। এমন একজন মায়েরও সন্তান সে, এমন এক পরিবারে জন্ম নেওয়া একটা সন্তান, সে তাকে একদম জীবন্ত লাশ বানিয়ে ফেলেছেন। সাকসেসফুল এই অর্থে আপনি, আমি জানি না যে কতদিন, কত মুহূর্ত পর্যন্ত আপনি পারিবারিক ভাবে ভালো থাকতে পারবেন, বাট লানত আপনার উপরে, আল্লাহর গজব আপনার উপরে।
ও হয়তো অভিযোগ করতে জানে না, অনুযোগ করতে জানে না, বাট আমি ক্যাটাগরিক্যালি বলতেছি, যারা আমার সাথে অনুষ্ঠানে আছেন তাদের সবাইকে সাথে নিয়ে অর্থের মতো যে মানুষগুলোকে প্রতি মুহূর্তে আমরা এরকম স্যান্ডউইচ বানাচ্ছি, সেই সব ছেলেদের প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, এবং এদের দীর্ঘ নিঃশ্বাস অভিশপ্ত হয়ে যাক আপনাদের জীবন। আরেকটা কোনোভাবেই এরকম অর্থের যেন কোন রকমের কোন কর্নারে তৈরি না হয়। কেমনে এত ভরসা অর্থে? নিজের দিকে তাকিয়ে দেখেছো তুমি? এখনো সময় আছে, ঘুরে দাঁড়াও। নিচের দিকে তাকানো ভুলে গেছি। নতুন করে শুরু করো। এই একটা জায়গাতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে আমি খুব দারুণ ভাবে পছন্দ করি। দে ডাজন্ট ফ্রিকিং কেয়ার অ্যাবাউট দেম যে কি হচ্ছে বা কি হচ্ছে না, তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কি করেছো? নিজেকে শেষ করে ফেলেছো। এই ছেলেটা কোনোভাবেই তোমাকে ঘরের বধূ হিসেবে, ঘরের বউ হিসেবে নেয়ার জন্য কোনোভাবেই আর্লি স্টেজে যখনও তোমার সাথে সম্পর্ক ছিল তখন থেকেই কখনো চায়নি। তুমি কি বুঝো না এই জিনিসটা? এই জিনিসটা তুমি বুঝেও না বুঝার ভান করেছো, তোমার মনকে বুঝিয়ে রেখেছিল অর্থে। আমি মনে হয় ভুল বলতেছি না। বিভিন্ন সময় তার আড়ালে আবডালে, তার অ্যাক্টিভিটি, তার অ্যাটিটিউডে তুমি পরিষ্কার বুঝতে পেরেছিলে যে তোমার সাথে সম্পর্ক রাখা অবস্থায় বিভিন্ন রকমের বেহাপনা সম্পর্কের সাথে সে জড়িত আছে। একটা পর্যায়ে গিয়ে হয়তো তোমাকে হাতে রেখে অন্যান্য সম্পর্ক করেছে, বাট আরেকটা পর্যায়ে গিয়ে তুমি ওকে যেন কোনোভাবেই ইমোশনালি ট্র্যাপ না করে ফেলতে পারো। দেখা যায় তুমি যদি সুইসাইড করো, কোনো দুর্ঘটনা ঘটাও, তাহলে এটা রেসপন্সিবিলিটি তার উপরে যাবে। এই ভয় থেকে তোমাকে কোন রকমে ম্যানেজ করে চলেছে। এমনটা কি ছিল না তোমার সাথে তার সম্পর্ক? এমনই তো ছিল। ওই সময় থেকে কি তোমার ফিরে আসা উচিত ছিল না? যা হয়েছে তা হয়েছে। এখনো অর্থে, এখনো। আর যে লোকটা আমাকে নিয়েছিল সাহস দিয়ে, বলেছিল যে সে কোনোভাবে ম্যানেজ করবে, সে কিন্তু তার বিয়েতেও ছিল। পরে আমি ছবিতে দেখেছি। সিম্পলি বিচ। কিন্তু বিচ বিয়ের কথাটার সময় দেখি সঠিক আমাকে। উত্তর হচ্ছে বাংলা ভাষায় বলে কুত্তার বাচ্চা। বিয়ের সময় আমাকে হ্যাঁ, জানায়নি। বীজটা একটু ভালো শোনাচ্ছে, সঠিক বাংলা এদেরকে বলে কুত্তার বাচ্চা। এই মানে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তারপরে বল, এই অসম্ভব ক্ষতির মধ্যে পড়ে। যে কারণে আমি প্রিয়াঙ্কা এবং জুয়েলের ফিডব্যাক নিয়েছিলাম যে কিছু আরোপিত ব্যক্তিত্ব থাকে যারা সো কল্ড মোটিভেশনাল স্পিকারের মতো মাঝখানে এসে আবির্ভূত হয়, অথবা সো কল্ড আমার মতো গুরুর মতো গুরুগিরি মারায়। এরাই হচ্ছে ফার্স্ট ক্লাস চুতিয়া, যারা ওই ছেলের পক্ষ থেকে কিন্তু এই ছেলেটি তোমাকে মোটিভেট করার চেষ্টা করেছিল যাতে করে তুমি কোনো সিনক্রেট না করো। এটা কিন্তু তাদের প্ল্যান গেমের একটা অংশ ছিল। তুমি ধরতে পারোনি। খুব খুবই সহজ সরল একটা ব্যাকওয়ার্ড জায়গা থেকে উঠে আসা মেয়ে, যারা এর এই ফন্দি ফিকির ধরতে পারোনি। এ জাস্ট শুধু তোমাকে সুগার কোটেডের মতো তোমাকে প্রলেপন দিয়ে গেছে, আর মেন কাজটা করে গেছে তোমার ওই চুতিয়া টাইপের প্রেমিক। আমি কি বুঝাতে পারছি তোমাকে? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট এই চুতিয়া শব্দটা এবং ওই কুত্তাটার ব্যবহার না করলে সঠিকভাবে এদেরকে পোট্রে করা যায় না, বিধায় দুইটা শব্দ আমি ক্যাটাগরিক্যালি ব্যবহার করলাম। এবং এই ছেলেটি, এই যে ছেলেটি তোমার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করছিল, অভিনয় করতেছিল, একে সুগার কোটেড করার দায়িত্ব ছিল আবার ওই ছেলেটির উপরে, যে তোমাকে পরামর্শ দিত। বুঝতে পারছো? যে তুমি চলে আসো, সব ঠিক করে ফেলবো আমি, যাতে করে তুমি সিনক্রেট না করো, বড় কোনো উদ্যোগ না নিয়ে ফেলো, বড় কোনো দুর্ঘটনার সামনে না ফেলো, যাতে করে ওই ছেলেটি ব্ল্যাকমেল না হয়ে যায় বা ছেলেটি কোনো প্রবলেমে না পড়ে যায়। তুমি কি বুঝতে পারছো? এখন বুঝো কি? যখন ওর বিয়ে হয়ে এখন বুঝো কি? হ্যাঁ, বুঝি। এক্স্যাক্টলি। তো এই সব ছেলেগুলো সম্বন্ধে অসম্ভব রকমের ছেলে বা মেয়েদের ক্ষেত্রে সাবধানে থাকা উচিত। এবং সবচেয়ে বড় কথা, এই ছেলেটা আমার আজকে আর আলোচনার বিষয়বস্তু না। স্পেশালি আমি দোয়া করি যে প্রকৃতি যেন এদের প্রশ্নে কোনোভাবে বেশি মাত্রায় বেশি মাত্রায় প্রকৃতি যেন এদের প্রশ্নে বেশি মাত্রায় অসম্ভব কষ্ট না হয়ে যায়, বিরাগ ভাজন না হয়ে যায়, যাতে করে এদের জীবন অভিশপ্ত হয়ে যায়। স্রষ্টা যেন এই পৃথিবীতে এমন পরিস্থিতির মধ্যে না ফেলে যে এদের পরিবার অভিশপ্ত হয়ে যায়। বাট এর বাইরে গিয়ে হোয়াট অ্যাবাউট ইউ অর্থে? আর কতকাল অপেক্ষা করবে? আর আমরা তোমার জন্য কতকাল অপেক্ষা করবো, যেদিন থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো শুরু করবে? আরো দেখার বাকি আছে কিছু, বাকি আছে। তাকাও আমার দিকে, দেখতে আমি ভালো না, চোখের দিকে তাকাও। আর কিছু দেখার বাকি আছে ছেলেটার মধ্যে? এখনো অপেক্ষা আছে, রাইট? একবার দেখবো, একটু কথা বলবো, ওর মুখে মিষ্টি হাসিটা দেখবো, আর একবার শুনবো। অর্থী, ভালোবাসি তোমায়, ফিরে আসবো আমি। শুনতে চাও? সত্যি বলো, না হলে বলো যে না শুনতে চাও একবার। না, আহা, আরেকবার শুনতে চাও। আহা, হায় রে প্রোগ্রাম আর হায় রে জীবন।
এখনো শুনতে যাওয়ার একবার, তাই না? সত্যিটা বলো, অপেক্ষায় আছো। শুনতে চাই না, কিন্তু ওকে একবার দেখতে চাই। আহা, দেখি আমার বন্ধুরা কি করে। তুই আমাকে আমার বন্ধুদের সাথে কমিউনিকেট করার ব্যবস্থা করে দিলি না জুয়েল? কবে করবি? চেষ্টা করছি, যাদেরকে লিঙ্ক পাঠিয়েছি তাদের কাউকে আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ওকে, ডান। আমি অপেক্ষায় থাকলাম, যদি যারা স্ট্রিম ইয়ার্ডে তবে স্পেশালি আমাদের এই স্ট্রিমিয়ার্ডে শেয়ার করেছেন যারা বেশি বন্ধুরা, তারা ছাড়াও এই অনুষ্ঠান সম্পর্কে, গল্প সম্পর্কে না, কেউ যদি কমিউনিকেট করতে চান প্লিজ নক করেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01841904904 হোয়াটসঅ্যাপ টু হোয়াটসঅ্যাপ। আমরা আর বেশি সময় নাই, হয়তো আর কত অলরেডি সময় আমরা পার করে এসেছি। অনুষ্ঠান শেষ করব শেষ মুহূর্তে, অনুষ্ঠান শেষ করছি। এখনো তার কথা শুনতে চাও, একবার দেখতে চাও সামনাসামনি, তাই তো? এই 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 আগ্রহের কারণেই সুযোগ পাচ্ছে এই মানুষগুলো, যারা প্রতিদিন এইরকম ভাবে, আমি যে মুহূর্তে গল্প করতেছি এখানে হয়তো এর মধ্যে 100 জন মেয়ে স্যান্ডউইচ হয়ে গেছে, যারা কোনোভাবেই জীবনের কুলকিনারা পাবে না, ভালোবাসা প্রেমের যে আলটিমেট ডেস্টিনেশন, বৈবাহিক সম্পর্কে জড়াবে না, শুধু এইভাবেই পরিচয় করবে আর এভাবেই আশা দিয়ে যাবে এবং এইভাবে একটা মানুষের জীবনটাকে নষ্ট করে দিবে। ওর্থে কাম ব্যাক, বহুত হলো, প্লিজ কাম ব্যাক। পরীক্ষা দেওয়া হয়েছে অনার্সে, রেজাল্ট ডিক্লেয়ার্ড? ভাইবা আমি দেইনি, তখন আমি ওদের ওইসব ওদের, তাদের এবং তাদের বিয়ে প্রেম এসব নিয়ে আছো। এখন এর মধ্যে কিছু নাই, তোমার সাথে পুরোটাই চিটারি হয়েছে, ছলনা হয়েছে, ভণ্ডামি করছে, ভালোবাসার লেশ মাত্র কিছু ছিল না। তোমাকে একটা বিগ্রেডেড মেয়ে হিসাবে ট্রিট করেছে সারা জীবন। মাথার মধ্যে এটাকে ঢুকতেছে না? কখনোই তুমি তার প্রথম এবং একমাত্র পছন্দের জায়গাতে ছিলে না অর্থী। তোমাকে বিয়ে করে বৈবাহিক সম্পর্ক দিয়ে তার বউ হিসাবে পরিচয় ঘটিয়ে কখনোই তোমার ঘরে সে তার ঘরে তোমাকে তুলতো না। তুমি তার জন্য ছিল একটা সেকেন্ড হ্যান্ড বিগ্রেডেড মেয়ে, যার সাথে শুধুই মাস্তি করা যায়, সংসার করা যায় না। এখন বুঝতে পারতেছো? হ্যাঁ, তাকাও আমার দিকে, বুঝতে পারতেছো? তুমি তার ভালোবাসা বা প্রেমের কখনো আলটিমেট ডেস্টিনেশন ছিলে না। ইউ ওয়্যার দ্য বিগ্রেডেড উইমেন, যাকে শুধু ব্যবহার করা যায়, মাস্তি করা যায়, ঘরে সংসার হিসেবে নেওয়া যায় না। এখন বুঝতেছো? হ্যাঁ, হি ইজ দ্য ফ্রিকিং চিটার, বাটপার, শালা ফার্স্ট ক্লাস একটা বাঞ্চো। এখন বুঝতেছো না? বুঝতেছো না? হ্যাঁ, অপেক্ষা করবে, এখন অপেক্ষা করবে। একবার ভালোবাসি তো আমাকে শুনবে, চোখের দেখা একবার দেখবে, দেখবে, একবার দেখতে চাও, তাই তো? দোস্ত তোমার না, তাকাও আমার দিকে, দোস্ত তোমার না। এই যে মাথা আছে না আমাদের, ব্রেন, এই যে ব্রেন, এই যে মাথা, দোস্ত তোমার না। চোখে পানি মুছো আগে। আজকের পরে কান্না বন্ধ, কান্নার মায়ের এবার টাকা আমার দিকে। এই যে ব্রেন আছে না আমাদের, মাথা, তাকাও, ভালো করে তাকাও, চোখের পানি বন্ধ, কান্না বন্ধ, সারা জীবনের জন্য কান্না বন্ধ। ওরকম এই যে হিজাব করো তুমি, স্রষ্টার অনুযায়ী চলো, রাইট? তোমার মতো একটা আব্রু নিয়ে চলা, সতীত্ব একটা মেয়ের জন্য এটা অভিশপ্ত। এর মতো একটা কুলাঙ্গারের কথা যদি চিন্তা করো, আমার দিকে তাকাও, তোমার দোষ নাই। কিভাবে ঘটনাটা ঘটতেছে সায়েন্টিফিক ব্যাখ্যা আছে এটা। এই যে মাথা না, মাথা এটা কি চুল? ভিতরে কি আছে? কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? ফিলোসফি। আর এই ফিলোসফির এই অবস্থা তোমার, হোয়াটএভার। ভিতরে থাকে নিউরন। কি থাকে? নিউরনে কি হয়? ব্রেন কন্টেন্ট করে, রাইট? নিউরনে কি পুরো নিউরন জুড়ে কি ব্রেন? না, নির্দিষ্ট কিছু প্রকোষ্ঠ, কিছু রকমের আলাদা রকমের অ্যাক্টিভিটি থাকে। এই নিউরনের কয়েকটা প্রকোষ্ঠ আছে, তাকাও। এই প্রকোষ্ঠের একটা প্রকোষ্ঠে আছে যেখানে অনুভূতি প্রবণ। এই প্রকোষ্ঠটা যখন আমরা কোনো ভালো লাগা পাই, যেমন কি শুনলে তোমার ভালো লাগে, কি গান শুনলে, কোন গান বেশি পছন্দের বলো তো, একটা গানের নাম বলো তাড়াতাড়ি, একটা গানের নাম বলো, যে গানটা সবচেয়ে বেশি পছন্দের বলো তাড়াতাড়ি। আমার সবথেকে বেশি পছন্দ আমার মনের ঘরে যেজন বসত করে। আমার মনের ঘরে যেজন বসত করে।
ঘরে, কার গাওয়া এটা? বসত ঘর, কার গাওয়া? যে কোনো কারো গাওয়া এই গানটা পছন্দ না? শাকিব খানের মুভি। ওকে, চোখ বন্ধ। এতে শাম তুমি আমার বোন অর্থে দুই ভাই বোন গান, সেখানে একটা হরমোন সিক্রেশন হয়, অর্থাৎ অনুভূতি প্রবণ ওই জায়গাটা তখন ভালো লাগা তৈরি করে। এই যে বললাম, যেখানে নিউরনের প্রকোষ্ঠে হরমোন সিক্রেশন হচ্ছে, কোন একটা ভালো লাগা ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই ওই পছন্দের গানটা আমার বারবার শুনতে মন চায় এবং শুনলে আমার ভালো লাগে, রাইট? এই ছেলেটি, তোমার যে শেহজাদা, এই ছেলেটির কথা ভাবলেও, তার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো চিন্তা করলে, ওই যে মিচকি মিচকি হাসতো আর তোমার দিকে তাকাইতো বা তোমাকে বলতো অর্থী আই লাভ ইউ, এটা শুনে যে ভালো লাগা আসতো না, ওই ভালো লাগা চিন্তা করলে ওই প্রকোষ্ঠের মধ্যে সিক্রেশন হয়, তখন তোমার ভালো লাগে। তখন দুনিয়ার সবকিছু বাদ দিয়ে ওইটার মধ্যে তুমি চিন্তায় নিমজ্জিত থাকো, কারণ তোমার ভালো লাগা কাজ করতেছে ওখানে। তাই এখন কথা হচ্ছে, টেকনিক আছে এখানে একটা। এই যে ভালো লাগাটা তৈরি হচ্ছে, সিক্রেশন হচ্ছে ব্রেনের মধ্যে, যে কারণে তোমার ভালো লাগাটা আসতেছে, সেটাকে যদি আরেকটা ভালো লাগা দিয়ে প্রতিস্থাপিত করতে পারো, তাহলে তো ওই ভাবনাটার প্রয়োজন আর পড়তেছে না। পড়তেছে কি? কেউ কিন্তু বলে দেয়নি যে নিউরনের ওই প্রকোষ্ঠের সিক্রেশন শুধুই তাকে চিন্তা করলে আসবে, পৃথিবীর কোনো চিন্তা করলে আসবে না। আরেকটা ভালো লাগা দিয়ে যদি ওটা প্রতিস্থাপিত করতে পারো, তবেই কিন্তু ওখানেও হরমোন সিক্রেশন হবে, তোমার আবারও ভালো লাগবে, কিন্তু ওর ভাবনাটা তখন ব্রেন থেকে বের হয়ে যাবে। এই চেষ্টাটা কি করেছো কখনো? করনি? আল্লাহর দোহায় লাগে বোন আমার, আজ থেকে এই চেষ্টাটা করো। আল্লাহর দোহায় লাগে, তুমি বাঁচবে না, তোমার যে অবস্থা তুমি বাঁচবে না। তুমি কারো আমানত, যে মা তোমাকে বহু কষ্টে তার গর্ভে ধারণ করেছিল, যে বাপ বহু কষ্টে তোমাকে লালন করেছে। আমি নিজে বাবা, আমি বুঝি একটা সন্তান তাকে ভূমিষ্ঠ করা থেকে শুরু করে তাকে প্রতিপালন করা কতখানি কষ্টের। তোমার আল্লাহ দোহায় লাগে, বহু মানুষের আমানত তুমি বহু অপমান অপদস্থ করেছো, তোমার কারণে বহু ছোট দ্বারা হয়েছে। এই জীবনে এর চাইতে কষ্ট পাওয়ার তার কিছু নাই। একটা চিটার ভণ্ড বাটপারের জন্য এতগুলো মানুষকে আর অপদস্থ করো না। প্লিজ কাম ব্যাক। এই জায়গাটা প্রতিস্থাপন এখনই সম্ভব, আজ থেকে শুরু করে দাও। শুধু ওই ভাবনাটা, যে ভাবনাটা দিয়ে ভালো লাগা তৈরি হলেই হরমোন সিক্রেশনটা হয়, আমি জানি, ওটা বাদ দিয়ে অন্য একটা ভালো লাগা জায়গা তৈরি করো। সেটা তোমার শখের কোনো জায়গা হতে পারে, সেটাই সুন্দর গানটা হতে পারে, বা অন্য কিছু হতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চমৎকার একটা সম্পর্ক, যেটা চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। শুধু ওইরকম একটা বাটপার কেন, গোটা পৃথিবীর মায়াকে ত্যাগ করে দেওয়া যায় স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার মহব্বতে, স্রষ্টার এশকে যদি নিজেকে মিলিয়ে ফেলা যায়। চেষ্টা করো, প্লিজ কাম ব্যাক। চেষ্টা করো সেই মানুষগুলোর জন্য, যে মানুষগুলো বিনা কারণে তোমাকে জন্ম দেওয়ার কারণে অপদস্থ হয়েছে, তাদেরকে সম্মানিত করার শেষ সুযোগটা না। সম্ভব? সম্ভব। প্লিজ চেষ্টা করো। অনুষ্ঠান শেষ করছি, আর বড় দুঃখ নিয়ে শেষ করছি। এরকম প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে সব জায়গাতে এরকম ঘটনা। কোনো ছেলের দ্বারা কোনো মেয়ে, কোনো মেয়ের দ্বারা কোনো ছেলে, আর ভালোবাসার নাম দিয়ে, প্রেমের নাম দিয়ে অভিশপ্ত করতেছে আমাদের সম্পর্কগুলোকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, একটা ছেলে কোনো মেয়েকে, অথবা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা এই কাজটা বেশি করতেছি আমরা, বা মেয়েরা ছেলেকে বিয়ে করবে না, একদম অ্যাকচুয়ালি সম্পর্কের বিটিং হিসাবে বি গ্রেডের একটা রিলেশনশিপ মেনটেন করতেছে। ও নিজেও জানে যে ওই ছেলে বা ওই মেয়ে কখনোই তার ঘরে স্বামী বা বউ হিসাবে আসবে না, তারপর এটা মেনটেন করে যাচ্ছে শুধুমাত্র ইচ্ছে। সেসব থেকে মুক্তি পাক সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভালো লাগে নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। তোমার কথা আমি মনোযোগ দিয়ে শুনবো, আমি তোমার কাছে যাচ্ছি, তারপর অনুষ্ঠান শেষ করে নিব। প্লিজ বলো। আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে আমি যে ভুলটা করেছি, এরকম যেন ভুল কেউ না করে, তাই আমি গল্পটা শেয়ার করেছি। আর আমাকে এখানে আসার জন্য সব থেকে বেশি যে উৎসাহ দিয়েছে, সে হচ্ছে আমার বোন, ফ্রেন্ড, যাই বলি, জুই। আমি চাই আপনার তরফ থেকে ওকে অবিরাম অভিনন্দন জানাতে। জুই, অনেক ভালোবাসা তোমার জন্য ডিয়ার। কারণ একটা হচ্ছে অভিশপ্ত বন্ধু, যে ওই ছেলেটির ফ্রেন্ড, যে ওর জীবনটাকে ধ্বংসের কোলগেড়ায় নিয়ে গেছে। আবার বন্ধু এমন একটা জিনিস যেটা উপর থেকে স্রষ্টা নির্ধারণ করে দেয় না, আমরা আমাদের প্রয়োজনে নির্ধারণ করি। এমনই একজন বন্ধু হিসেবে তোমাকে পেয়েছে সে। তুমি পারো, আমি যে কথাগুলো শেষের দিকে এসে বললাম, এই অভিশপ্ত জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া ডিয়ার। তুমি চেষ্টা করো আমার বোনটারে বাঁচাতে। যদি সত্যি বাঁচিয়ে দিতে পারো, যদি সত্যি তার সহযোগী হিসাবে ওই পাপিষ্ঠ জায়গা থেকে ওকে বের করতে পারো, তাহলে যে চাইতে বড় কিছু আর হতে পারে না। তোমার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা ডিয়ার। ওকে?
হ্যাঁ আর আমাকে কথা দিয়েছো ঘুরে দাঁড়াবে এখন এই মুহূর্ত থেকে। আবার ওর কথা ভাবলে কিন্তু ফিল চলে আসবে, কিন্তু কষ্ট করে ফিলটাকে ট্রান্সফার করে অন্য একটা কিছু দিয়ে এটাকে ট্রান্সমিট করতে হবে। হ্যাঁ। ভালো একটা গান, খুব শখের জিনিস, অথবা হাতটাকে ফাঁকা রাখো, দারুণ একটা সম্পর্ক আসুক, আবার প্রতিস্থাপিত হোক। যেমন সম্পর্ক তুমি ডিজার্ভ করো, আল্লাহ তোমার কপালে, তোমার নসিবে এমন সম্পর্ক দিয়ে দেয়। আর যে মানুষগুলোকে বিনা কারণে তুমি কষ্ট দিয়েছো, তোমাকে গর্ভধারণের কারণে তো তারা অন্যায় করেনি, তোমাকে প্রতিপালনের কারণে তো সেই বাবা অন্যায় করেনি, তাদেরকে একটু সম্মানিত করার শেষ সুযোগটা দাও। ওকে, এখন থেকে বাঁচবে শুধু তাদের জন্য, রাইট? দেখা যাক ভবিষ্যতে কোনো একদিন তোমাকে নিয়ে আবার প্রোগ্রামে হাজির হব, তখন যেন একটা দারুণ সাকসেসফুল ওর থেকে আমরা দেখতে পাই। ওকে, প্রত্যেকটা জীবন ভালো থাকুক, সবার জন্য অনেক অনেক দোয়া এবং সবার জন্য অনেক অনেক প্রার্থনা। প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসাতে। ফিওনা প্রেজেন্ট